আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা মূলত এসে পড়েছি যে অধ্যায় 5, সেকেন্ড পেপারের অধ্যায় 5-এর মাস্টার ক্লাসগুলোকে নিয়ে। সো অধ্যায় 5টা তোমরা জানো যে আমাদের শর্ট সিলেবাসে কিন্তু অধ্যায় 5 পুরোটাই ছিল না। সো এর জন্য কিন্তু অধ্যায় 5 সম্বন্ধে আমাদের বলতে গেলে আইডিয়া একদমই হয়তো জিরো। কারণ অন্যান্য অধ্যায়ের ক্ষেত্রে হয়তো কিছু কিছু পার্ট ছিল, যেমন অধ্যায় 4-এর কথা যদি বলি, সেখানে কিন্তু ব্যাটারি বাদে বাকি সবটুকু ছিল। সো ওই অধ্যায় সম্বন্ধে আমাদের একটা ইনিশিয়াল আইডিয়া কিন্তু আমাদের সবার মাথায় ছিল। বাট আমাদের ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু অধ্যায় 5 পুরোটাই বাদ, যেহেতু আমাদের শর্ট সিলেবাসে এটা নেই। সো এর জন্য আমাদের কিন্তু এটা একটু ডিটেলস আলোচনা করতে হবে। তো আমার পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সামির রহমান, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। আর আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে আমাদের অধ্যায় 5-এর লেকচার 1 পড়বো আমরা। সো আমাদের এই অধ্যায়ে কি কি টপিক আছে সেটা একটু আমরা দেখে নিই যে আমাদের ইম্পর্টেন্ট টপিক কোনটা কোনটা কভার করতে হবে। সো আমাদের এই অধ্যায়ে মূলত ইম্পর্টেন্ট টপিক আছে আমাদের তিনটা। সো এর মধ্যে দেখো, ফার্স্টটা হচ্ছে আমাদেরকে গ্যাস, কয়লা অ্যান্ড জ্বালানি। সো ফার্স্ট পার্টটা কি, মূলত জ্বালানি গুলোকে নিয়ে আমাদের আমাদের প্রাকৃতিক গ্যাস বলো, কয়লা বলো বা গ্যাসীয় যেসব জ্বালানি আছে সেই জ্বালানি গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। লেকচার 2 যেটা, সেখানে আমরা আমাদের যে সব ওই সব আমাদের কাঁচামালগুলো ব্যবহার করে আমরা যেসব জিনিস উৎপাদন করি, যেমন ইউরিয়া, কাঁচ, কাগজ, সিমেন্ট, এগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। আর আমাদের থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে ন্যানো পার্টিকেলস গুলোকে নিয়ে। তোমরা জানো যে ন্যানো পার্টিকেলস নিয়ে কিন্তু এখন বর্তমানে অনেক ভালো গবেষণা হচ্ছে। সো ন্যানো পার্টিকেলসটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এই তিনটা মূলত আমাদের এই টপিকে এই অধ্যায়ের মূলত মুখ্য আলোচ্য বিষয়। সো একটু যদি তুমি এদের গুরুত্বগুলো দেখো, প্রত্যেকটাই কিন্তু 3 স্টার, কোনোটাই কিন্তু কোনোটার থেকে কম না, প্রত্যেকটাই কিন্তু 3 স্টার গুরুত্বপূর্ণ। তুমি একটা আইডিয়া পাচ্ছ যে প্রত্যেকটা থেকে কিন্তু প্রতি বছর বিগত বছরে কোশ্চেন কম বেশি আসছে। আর ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো অনেক বেশি আসে, এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। সো আসো আমরা একটু দেখে নিই। সো আজকের লেকচারে মূলত আমরা এই দুইটা টপিক কভার করবো, আমাদের আমাদের জ্বালানি পার্টটা এবং ন্যানো পার্টিকেলস, এই দুইটা পার্ট আমরা মূলত আজকের লেকচারে কভার করার ট্রাই করব। সো দুইটাই আমাদের 3 স্টার গুরুত্বপূর্ণ। সো আসলে একটু দেখে নিই যে আমরা প্রথম যে আমাদের টপিকটা গ্যাস, কয়লা ও খনিজ জ্বালানি যেটা, সেটা আমাদের কতটা ইম্পর্টেন্ট। সো দেখো, তুমি দেখতে পাচ্ছ যে বিগত অনেক বছরে কিন্তু আমাদের অ্যাডমিশনে কিন্তু এই অধ্যায়টা থেকে বা এই টপিকটা থেকে কোশ্চেন কম বেশি আসছে। যেমন তুমি যদি চিন্তা করে দেখো, এই যে আমাদের অ্যাগ্রিগুচ্ছ যে 20-21, অ্যাগ্রিগুচ্ছ 20-21, এই ইয়ারও কিন্তু এই দেখো একদম রিসেন্ট ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা আসছে। তারপর দেখো যে রিসেন্ট ইয়ারে যে জাহাঙ্গীরনগর 19-20, তারপরে যে 18-19, প্রত্যেক সালে কিন্তু আমাদের কম বেশি আসে, যে সাস্ট 19-20-এ আসছে। সো আইডিয়া পাচ্ছ যে তুমি, এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুবই ভালো একটা উপাদান। সো আসো আমরা তাহলে আলোচনা করা শুরু করি আমাদের। সো ফার্স্টের কথা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস। সো প্রাকৃতিক গ্যাস বলতে আমরা মূলত কি কি বোঝাই? সো মনে রাখবা, প্রাকৃতিক গ্যাস বলতে আমরা প্রধানত যেটাকে বোঝাই মিথেন, আমরা মিথেনকে আমরা প্রধানত বোঝাই। প্রাকৃতিক গ্যাস যদি কেউ বলে, প্রধানত আমরা কাকে বুঝি? প্রধানত আমরা মিথেনকে বুঝি। বাট এখানে শুধুমাত্র মিথেনই থাকে না, মিথেন ছাড়া অন্যান্য উপাদানও থাকে। সো আমরা একটা আলোচনা করে দেখো যে আর্দ্র প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়। আর্দ্র শুধু প্রাকৃতিক গ্যাসগুলো মূলত আমরা গ্যাস নলকূপে পাই। ওকে, সো মনে রাখবা, প্রাকৃতিক গ্যাস আমরা নর্মালি দুই ভাবে পাই। প্রাকৃতিক গ্যাসকে আমরা কয় ভাবে পেতে পারি? আমরা দুই ভাবে পেতে পারি। একটা হচ্ছে আমাদের যেটা আমরা আর্দ্র, আমরা যেটা আর্দ্র অবস্থায় পাই, আর 2 নাম্বার যেটা, সেটা আমরা শুষ্ক অবস্থায় পাই। এখন এই দুইটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। যেমন আবার তুমি যখন আর্দ্র অবস্থায় প্রাকৃতিক গ্যাসটাকে পাবা, তখন তোমার যে প্রাকৃতিক গ্যাস যে খনিটা বা যেখান থেকে তুমি পাচ্ছ, যে কূপ থেকে পাচ্ছ, সেখানে তুমি দুইটা উপাদান পাবা। তোমার যদি আর্দ্র হয়, তাহলে তুমি সেখানে গ্যাসও পাবা, তুমি সেখানে প্রাকৃতিক গ্যাস পাবা, সাথে তুমি তেলও পাবা। মনে রাখবা যে তোমার যদি ক্ষেত্রটা, তুমি যেখান থেকে, যে কূপ থেকে তুমি প্রাকৃতিক গ্যাসটা উত্তোলন করতেছো বা তুমি যে খনি থেকে উত্তোলন করতেছো, সেটা যদি তোমার আর্দ্র গ্যাস ক্ষেত্র হয়, তাহলে তুমি গ্যাসের সাথে তরল কিছু পাবা, মানে গ্যাসের সাথে তুমি তেলও পাবা। আর তোমার যদি সেটা হয় কি, সেটা যদি তোমার শুষ্ক গ্যাস ক্ষেত্র হয়, শুষ্ক গ্যাস গ্যাস ক্ষেত্র হয়, তাহলে তুমি কি পাবা? তুমি অনলি গ্যাস পাবা, সেখানে কিন্তু তুমি কোনো তেল পাবা না। সো এটা একটা ফার্স্টে বিষয় যে আমার যে ক্ষেত্রটা, আমি যে ক্ষেত্র থেকে গ্যাসটাকে উত্তোলন করছি, মানে যে কূপ থেকে বা যে খনি থেকে উত্তোলন করছি, সেটা যদি আমার আর্দ্র হয়, তাহলে আমি কি গ্যাস এবং তেল উভয় উপাদান পাবো। যদি সেটা আমার শুষ্ক হয়, তাহলে কিন্তু আমি শুধুমাত্র গ্যাস পাবো। এটা একটু ফার্স্টে মুখ্য বিষয় মনে রাখার। এরপরে দেখো যে গ্যাস মানে আর্দ্র প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে দেখো, আর্দ্র প্রাকৃতিক গ্যাসের নলকূপে তরল পেট্রোলিয়াম থাকে। এই যে একটা টপিক পেলা তুমি, যেখানে কি থাকে আমাদের, এখানে কিন্তু আমাদের তরল পেট্রোলিয়াম থাকে। এই যে তোমাদেরকে একটু আগে বললাম যে জিনিসটা, যে আমরা যে কি বলা হয়, আমাদের যদি আর্দ্র গ্যাস ক্ষেত্র হয়, তাহলে কিন্তু আমরা সেখানে তেল পাই। তো তেল বলতে এখানে বলতো পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামে মূলত অনেকগুলো তেলের মিশ্রণ থাকে, এটা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, অনেকগুলোর একটা মিশ্রণ থাকে। সো এটা আমরা নরমালি পাই। সো এরপরে দেখি কি,
এরপরে বলা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে তরল হাইড্রোকার্বন যেমন পেন্টেন, হেক্সেন, হেপটেন ইত্যাদি বাষ্প মিথেনের সাথে থাকে। তো দেখছো তোমরা এখানে উচ্চতর যে হাইড্রোকার্বন গুলা, উচ্চতর হাইড্রোকার্বন থেকে দেখো এই যে আমাদের পেন্টেন, তারপর আমাদের হেক্সেন, হেপটেন মানে কি 5 6 7, এটা হচ্ছে 6 কার্বন, এটা হচ্ছে আমার 7 কার্বন, আর এটা হচ্ছে 5 কার্বন। এগুলো নর্মালি কি মিথেনের সাথে যুক্ত অবস্থায় থাকে। সো মাঝে মাঝে আমাদের সংযুক্তিও লাগে, সংযুক্তি থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। তো দেখো মেইন উপাদান কি থাকে মনে রাখবা, এগুলো হচ্ছে আমাদের মুখ্য বিষয়, এগুলো আমাদের মুখ্য উপাদান, এগুলো তুমি মুখ্য উপাদান হিসাবে প্রত্যেকটা থেকে পাবা। এগুলো হচ্ছে আমার সেকেন্ডারি, এগুলো মনে রাখবা, এগুলো হচ্ছে আমাদের আবার সেকেন্ডারি। সো একদম মেইন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি। তুমি এগুলো পেতেও পারো নাও পেতে পারো, বাট এটা ডিপেন্ড করে তোমার খনির উপর, খনির উপর ডিপেন্ড করে পাবা কি পাবা না। বাট মুখ্য উপাদান কোনটা সেটা হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এই চারটা তুমি নর্মালি পাবা, এই চারটাকে তুমি অলওয়েজ পাবা। তো দেখো আমরা কেন বলি যে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানটা, যে আমরা বলছিলাম যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, সেটা কেন বলা হয়? কারণ দেখো তুমি মিথেনের শতকরা সংযুক্তিটা দেখো 93 থেকে 99%, একটা আইডিয়া পাচ্ছ তুমি, 93 থেকে 99%। সো 93 থেকে 99% মিথেন। এর কারণে কিন্তু আমরা বলি যে প্রধান উপাদান যেটা সেটা কিন্তু আমাদের, যেটা যেটা সেটা কিন্তু আমাদের মিথেন, এটা কিন্তু আমরা এজ করে বলি। এর পাশাপাশি দেখো ইথেন থাকে, প্রোপেন থাকে, বিউটেন থাকে, সেগুলো কি দেখো অনেক কম, 0.1 থেকে 4%, হাইয়েস্ট দেখো এটা হাইয়েস্ট 4%, এটা 1%, এটা 1.23%, খুবই কম পরিমাণে থাকে। আর দেখো এই যে তোমাদের শুষ্ক গ্যাস আর আর্দ্র গ্যাস দুইটার ক্ষেত্রে আমরা কিন্তু আলোচনা করছি। তো তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে শুষ্ক গ্যাসের ক্ষেত্রে কিন্তু মিথেনের পরিমাণটা তুলনামূলক বেশি থাকে ইফ ইউ কম্পেয়ার ইট উইথ আর্দ্র গ্যাস। তুমি আর্দ্র গ্যাসের সাপেক্ষে দেখো, আর্দ্র গ্যাসের সাপেক্ষে কিন্তু আমাদের যে শুষ্ক গ্যাস সেখানে কিন্তু আমার মিথেনের পরিমাণটা অনেক বেশি থাকে। তো এটা কিন্তু মাঝে মাঝে এমসিকিউ তে আসে, এই পার্টটা একটু ফোকাস করবা যে এটা কিন্তু মাঝে মাঝে আমাদের এমসিকিউ তে চলে আসতে পারে। আমাদের এমসিকিউ তে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কোনটা তুমি কোন খনি থেকে নিলা, তুমি আর্দ্র থেকে নিলে কোনটা সংযুক্তি হয়, আর তুমি শুষ্ক থেকে নিলে কোনটা হয়। তোমাকে যদি কোশ্চেন করা হয় যে আর্দ্র গ্যাসে মিথেনের সংযুক্তি, তখন কিন্তু তোমার 84 থেকে 85%, আর শুষ্ক গ্যাস বলে তখন কিন্তু 99%। সো বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু বলি, বাংলাদেশে যত গ্যাস ক্ষেত্র আছে, এটা একটু মনে রাখবা যে বাংলাদেশের আমাদের যত গ্যাস ক্ষেত্র আছে, বাংলাদেশে বাংলাদেশে আমরা যত প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করি সেখানে 99%, 99%-এর মতো মিথেন পাওয়া যায়। সো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে 99% মিথেন পাওয়া যায়, এটা কিন্তু এমসিকিউ তে মাঝে মাঝে আসে। সো এটা একটু মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে 99% মিথেন পাওয়া যায়। ওকে, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট রেট, মানে মিথেন পাওয়ার হাইয়েস্ট রেট। সো এতটুকু বোঝা গেল। সো এরপর দেখো, আর এই যে উপাদানগুলো দেখো, এগুলো অপদ্রব্য হিসেবে মাঝে মাঝে থাকে, এগুলো মনে রাখবা যে এগুলা মাঝে মাঝে আমার অপদ্রব্য হিসেবে গ্যাসের সাথে থাকে। এগুলাকে আমরা অপদ্রব্য কেন বলতেছি, যে এগুলার উপস্থিতি আমার গ্যাসকে মূলত কন্টামিনেটেড করে দেয়, মানে গ্যাসের গুণগত মানটাকে ডিক্রিজ করে। যেমন তুমি দেখো H2S, এই H2S নিয়ে একটু কথা আছে, H2S নিয়ে আমাদের একটু কথা আছে। H2S এর মানটা দেখো, H2S থাকার উপর ভিত্তি করে এই গ্যাসের নাম পরিবর্তন হয়। তোমার যদি H2S থাকে সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি সাওয়ার গ্যাস। H2S এর পরিমাণ যদি বেশি থাকে সেটাকে আমরা সাওয়ার গ্যাস বলি, আর H2S এর পরিমাণ কম থাকলে সেটাকে বলি সুইট গ্যাস। সো আসলে এটা নিয়ে একটু আলোচনা করে দিই আমরা। সো ফার্স্টের টপিকটা হচ্ছে যে আমাদের H2S যদি বেশি থাকে, মনে রাখবা H2S এর পরিমাণ যদি গ্যাসের সাথে বেশি থাকে সেটাকে আমরা বলি সাওয়ার গ্যাস, মানে যেটাকে আমরা টক বলা হয়, টক মানে সাওয়ার, সো এটাকে সাওয়ার গ্যাস বলা হয়। আর যদি তোমার H2S এর পরিমাণ কম থাকে, তোমার H2S এর পরিমাণ যদি কম থাকে সেটাকে আমরা বলি সুইট গ্যাস। ওকে, এটা একটু মনে রাখবা, এটাকে আমরা বলি সুইট গ্যাস, আর এটাকে আমরা বলি সাওয়ার গ্যাস। আর মাঝে মাঝে তোমাদের এটা লাগে যে তোমাদের সংযুক্তিটা কিন্তু লাগে, যে তোমার H2S এর সংযুক্তি কোথায় পাওয়া যায়। দেখো H2S কিন্তু তুমি শুধুমাত্র আর্দ্র গ্যাসই পাবা, তুমি কিন্তু শুষ্ক গ্যাসে দেখো, শুষ্ক গ্যাসে তুমি কিন্তু H2S পাবা না। একটু খেয়াল করে দেখো, শুষ্ক গ্যাসে কিন্তু H2S থাকে না, সেটা কোথায় থাকে, শুধুমাত্র আর্দ্র গ্যাসে কিন্তু থাকে। এর কারণে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট যে শুষ্ক গ্যাসে তোমার কোনো H2S পাওয়া যায় না, সেটা শুধুমাত্র আর্দ্র গ্যাসে পাওয়া যায়। এর সংযুক্তি কি 0.08 থেকে 0.13%, এটা একটু মনে রাখবা, এটা মাঝে মাঝে আমাদের এমসিকিউ তে চলে আসে। সো এটা একটু মনে রাখবা। তো এই হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস সম্বন্ধে আমাদের যতটুকু ডিটেলস জানার দরকার, যে আমাদের কোথায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, কি রকম পাওয়া যায়, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে কোনটা কোনটা থাকে কোনটা থাকে না, সেটা নিয়ে নর্মালি আলোচনা। প্রাকৃতিক গ্যাস কয় টাইপের হয়, আর্দ্র গ্যাস, শুষ্ক গ্যাস, এগুলো নিয়ে আমাদের আলোচনা নর্মাল। তো আসলে সামনের দিকে আগানো যাবে একটু। এরপরে আছে আমাদের কয়লা। সো কয়লা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সোর্স অফ এনার্জি। সো কয়লাকে কিন্তু আমরা এনার্জি হিসাবে ইউজ করি। সো আমাদের মূলত আমাদের যে দেশে কয়লাটা কোথায় ইউজ হয় আর ইন্টারন্যাশনালি কোথায় ইউজ হয়, মানে কয়লা নর্মালি আমাদের ইউজ হয়, যেটা সবথেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে কয়লা নর্মালি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। তো দেখো কয়লা আমরা প্রধান কোথায় ইউজ করি, আমরা প্রধানত ইউজ করি কয়লাকে বিদ্যুৎ উৎপাদনে। সো কয়লাকে আমরা প্রধানত বিদ্যুৎ উৎপাদনে ইউজ করি। এর বাইরে কয়লার কি ইউজ আছে, কয়লার কিন্তু এর বাইরেও ইউজ আছে, সেটা হচ্ছে কি আমাদের জ্বালানি হিসেবে।
জ্বালানি হিসেবে আমরা ইউজ করি, তারপর যানবাহনে আমরা ইউজ করি। তো আমরা কিন্তু কয়লা বিভিন্ন জায়গায় ইউজ করি। এবং তোমার জানো কয়লা চালিত ট্রেন আছে, তারপর কি কয়লা আমরা জ্বালানি হিসেবে যে কোনো খাদ্য রান্না করার জন্য ইউজ করি, বিদ্যুৎ উৎপাদন করার জন্য ইউজ করি। তো কয়লা কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কেসে ইউজ করতে পারি। বাট কয়লার আবার বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, কয়লার আবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়ালিটি আছে। যেমন দেখো 4 টাইপের কয়লা আমরা পেয়ে থাকি, আমরা নর্মালি 4 টাইপের কয়লা দেখে থাকি। একটা নর্মালি বলা হয় লিগনাইট, সাব বিটুমিনাস, বিটুমিনাস আর অ্যানথ্রাসাইট। এই 4 টাইপের কয়লা পাওয়া যায়। অনেকে আবার পিট কয়লাও বলে, অনেকে আরেক টাইপের কয়লা বলে, সেটাকে বলা হয় পিট কয়লা। ওকে, সো পিট কয়লা বলতে আরেকটা টাইপের কয়লা মাঝে মাঝে পাওয়া যায়। সো এটা আমরা একটু এখানে লিখে দিই যে মাঝে মাঝে আমরা আরেক টাইপের কয়লা নিয়ে আলোচনা করি, সেটা বলা হয় পিট কয়লা। অনেকে আবার বলে কি যে এই পিট কয়লাটাই আবার মেইনলি এই 4টা ভাগে ভাগ করা, অনেকে আবার সেটাও বলে। তো দেখো পিট কয়লা থেকে রূপান্তরিত উচ্চতর শ্রেণীর কয়লা সমূহকে আমরা নিম্নোক্ত ভাগে ভাগ করতে পারি। এর কারণে কিন্তু আমরা ব্রিফলি বলি নাই যে কয়লা 4 প্রকার নাকি 5 প্রকার, ব্রিফলি বলা হয় নাই। সো এটা দেখো, এখন একটা কথা দেখো, এখানে বলা আছে যে কয়লার মান বৃদ্ধি, যত নিচের দিকে যাবা কয়লার মান বৃদ্ধি পায়। কয়লার মানটা মূলত আমাদের নির্ভর করে একটা ইউনিটের উপর। মনে রাখবা, কয়লার মান আমরা কার উপর নির্ভর করি? সো আমাদের যে কয়লা পাওয়া যায় যে কোনো খনি থেকে, যখন কয়লা উঠানো হয়, কয়লার গুণগত মান ডিপেন্ড করে কার উপর? কয়লার গুণগত যে মান সেটা নির্ভর করে ব্রিটিশ থার্মাল ইউনিটের উপর। ওকে, এটা একটু মনে রাখছি, এখানে ইউনিটটা কি? কয়লার যে গুণগত মান সেটা আমার নির্ভর করে বিটিইউ, বিটিইউ এর উপর। এখন কথা হচ্ছে বিটিইউ মানে কি? বিটিইউ মানে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। এটার ফুল ফর্মটা আমাদের লাগে যে বিটিইউ, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা হচ্ছে শক্তির এক টাইপের একক, যে ব্রিটিশ থার্মাল ইউনিট। যার বিটিইউর মান যত বেশি, তার কয়লার গুণগত মান তত বেশি। ওকে, এটা একটু মনে রাখবা, যার বিটিইউর মান যত বেশি তার গুণগত মান তত বেশি। আচ্ছা লিখে, যার বিটিইউ যত বেশি তার গুণগত মান তত বেশি। ওকে, এটা একটু মনে রাখবা, তার গুণগত মান তত বেশি। ওকে, সো এরপর আসি আমরা যে 4 টাইপের কয়লা দেখলাম। সো এর মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির কয়লা কোনটা? সেটা হচ্ছে অ্যানথ্রাসাইট, তারপরে বিটুমিনাস, তারপর সাব বিটুমিনাস, তারপর লিগনাইট। সো এই হচ্ছে আমাদের 4 টাইপের কয়লা। এই দেখো আমরা কিন্তু পিট কয়লাটাও লিখছি, মাঝে মাঝে সাব বিটুমিনাস থাকে, বিটুমিনাসটার মধ্যে ধরা হয় মাঝে মাঝে। এই দুইটাকে আমরা মাঝে মাঝে একসাথে কাউন্ট করি। আবার যদি তোমার বেশি ডিফারেন্সিয়েট হয়, বেশি পার্থক্য হয় ব্রিটিশ থার্মাল ইউনিটে, তখন কিন্তু এদেরকে আলাদাভাবে মান নির্ণয় করা হয়। তো দেখো এই যে পিট কয়লা, পিট কয়লাকে তুমি যখন রিফাইন করবা সেটা হচ্ছে আমাদের লিগনাইট, লিগনাইটকে রিফাইন করবা সেটা হয় বিটুমিনাস, বিটুমিনাসকে আবার রিফাইন করবা সেটা হয় অ্যানথ্রাসাইট। তো এখন দেখো, এখানে আমাদের একটা কালার গ্রেডিয়েন্ট আছে। দেখো কালারটা একটু মাঝে মাঝে মনে রাখা লাগে, যে লিগনাইটটা কোন কালার হয়? সেটা কিন্তু বাদামি কালার হয় লিগনাইটটা। লিগনাইটের পর যে বিটুমিনাস, বিটুমিনাসটা কোন কালার হয়? সেটা কিন্তু কালো কালার হয়। আর এখানে আমাদের যে অ্যানথ্রাসাইট সেটা কিন্তু শক্ত হয় নরমালি। সো এখানে একটু মনে রাখবা যে আমাদের যে বিটুমিনাস যে কয়লাটা, বিটুমিনাস কয়লাটা কিন্তু নরমালি একটু নরম হয়, আর অ্যানথ্রাসাইটটা কিন্তু একটু শক্ত হয়। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে একটা কয়লা নরম আর একটা কয়লা শক্ত। আর কোনটার কালার কি? লিগনাইটের কালার হয় বাদামি। এই জিনিসটা মনে রাখবে। আর প্রত্যেক স্টেপে কয়লাকে যত তুমি রিফাইন করবে তত তোমার চাপ আর তাপ এক্সট্রা দেওয়া লাগবে। এর কারণে দেখো, মনে করো তুমি খনি থেকে পিট কয়লা পেলা, তুমি খনি থেকে পেলা পিট কয়লা, তুমি সেটাকে অ্যানথ্রাসাইডে রূপান্তর করতে চাও, তাহলে কি তোমার প্রত্যেকটা ধাপে ধাপে কি তোমার চাপ আর তাপ দেওয়া লাগবে। তো এর উপরই তোমার কয়লার দামটা মূলত ডিপেন্ড করে। তুমি যদি বেশি চাপ আর বেশি তাপমাত্রা দাও তাহলে কি তোমার একদম অ্যানথ্রাসাইড পাবা, তাহলে তোমার এটা কি, এটা ব্রিটিশ থার্মাল ইউনিটের মান বৃদ্ধি পাবে, তাহলে কি এর মানটা বেশি বৃদ্ধি হলো, তাহলে কি এটা বেশি পিওর হইলো। সো এর জন্য কি অবশ্যই তোমাকে বেশি টাকা পে করতে হবে। সো এভাবে যে তুমি যদি চাও তাহলে পিট কয়লা দিয়েও কাজ চালাইতে পারো। ওকে, আরেকটা কথা সেটা মনে রাখবা যে বাংলাদেশে, বাংলাদেশে আমরা যেটা ইউজ করি, বাংলাদেশে কোন কয়লাটা সব থেকে বেশি পাওয়া যায়, এটা একটু মনে রাখা লাগবে। সেটা হচ্ছে মনে রাখবা যে বাংলাদেশে, যেমন বাংলাদেশে আমরা দেখছিলাম আমাদের দেশে যে কি বলা হয়, আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে 99% মিথেন সমৃদ্ধ। আর বাংলাদেশে যে কয়লাটা পাওয়া যায়, বাংলাদেশে যে কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের বিটুমিনাস কয়লা। ওকে, এটা মনে রাখবা যে বাংলাদেশে কয়লা পাওয়া যায় কোন ভ্যারিয়েন্টেরটা, বাংলাদেশে কয়লা পাওয়া যায় বিটুমিনাসটা। তো এর কারণে তুমি একটা জিনিস বুঝতেছো যে বাংলাদেশের কয়লার গুণগত মানটা কিন্তু অনেক বেশি। বাংলাদেশে তাহলে কোন কয়লাটা পাওয়া যায়? বিটুমিনাস কয়লা। আরেকটা তথ্য একটু মনে রাখা লাগবে, সেটা হচ্ছে বাংলাদেশে কোন খনি থেকে সব থেকে বেশি কয়লা উৎপাদন করা সেটা মনে রাখবে। যে তোমার দিঘিপাড়া, দিঘিপাড়া নামে বাংলাদেশে যে খনিটা আছে, মানে কয়লা খনিটা আছে, সেখান থেকে সব থেকে বেশি আর পিওর কয়লা পাওয়া যায়। ওকে, সো দিঘিপাড়া থেকে সব থেকে ভালো কয়লা পাওয়া যায়। সো এটা মনে রাখবে একটু, যে দিঘিপাড়া থেকে আমরা সব থেকে বেশি এবং
ভালো কয়লা পাই, এটা একটু মনে রাখা লাগবে, কারণ এই দুইটা তথ্য একটু ইম্পর্টেন্ট। ওকে, সো আই গেস আমরা কয়লা সম্বন্ধে একটা ভালো আইডিয়া পেয়ে গেছি। সো এখন আসলে তাহলে আমরা সামনের দিকে যাই, যে কয়লা নিয়ে আর কি কি ডিটেলস আছে সেটা একটু আলোচনা করি। সো দেখো, যেহেতু আমরা বাংলাদেশে সব থেকে বেশি পাই কোনটা, বিটুমিনাস কয়লা। সো আমরা বিটুমিনাস কয়লার থেকে যেসব জ্বালানি গুলো পাই সেগুলো নিয়ে একটু আলোচনা করি, চলো। এগুলো মাঝে মাঝে এমসিকিউ চলে আসে। সো বিটুমিনাস কয়লা থেকে আমরা কি পাই দেখি। সো ফার্স্টে কথা হচ্ছে ওয়াটার গ্যাস। সো ওয়াটার গ্যাসটা কি, এটা আমাদের লাগবে। ওয়াটার গ্যাসের সংকেতটা কি, এটা আমাদের মনে রাখা লাগবে। যে ওয়াটার গ্যাস বলতে আমরা কি বুঝি। ওয়াটার গ্যাস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি ওয়াটার গ্যাস। সো এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি, এটাকে মাঝে মাঝে আমরা ব্লু গ্লাসও বলে থাকি। এটাকে মাঝে মাঝে আমরা কি, মাঝে মাঝে আমরা ব্লু গ্লাসও বলে থাকি। তো দেখো এটার উপাদানটা কি, ওই যে যেটা বললাম আমি, যে 1:1 অনুপাতে, আমাদের 1:1 অনুপাতে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। তো এটা আমরা কোত্থেকে পাই, এটা আমরা কোক এবং স্টিম থেকে পাই। ওকে, এটা মনে রাখবে যে এটার উৎপত্তিটা কোথায়, এটাকে আমরা কোত্থেকে পাই, এর উৎপত্তি কোথায়, এর উৎপত্তি হচ্ছে কোক অ্যান্ড স্টিম। ওকে, এই যে সংকেতটা লেখা আছে CO+H2, দুইটাই আমার গ্যাসীয় স্টেটে। সো লিখতেও পারো, না লিখলেও পারো, মানে গ্যাসিয়াস স্টেটটা। এরপর দেখো এটা কোথায় ব্যবহার করা হয়, এটা কোথায় ব্যবহার করি, এটা একটা ভালো কোশ্চেন, যে কোথায় আমরা ব্যবহার করি এটাকে। তো ফার্স্ট অফ অল আমরা জ্বালানি রূপে এটাকে ইউজ করতে পারি। কোথায় ইউজ করতে পারি আমরা এটাকে, আমরা জ্বালানি হিসেবে ইউজ করতে পারি। এটাকে আমরা বিজারক রূপে ইউজ করতে পারি, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এটা খুবই ইম্পর্টেন্ট যে এটাকে আমরা বিজারক রূপে ইউজ করতে পারি। সো বিজারক রূপে ইউজ করা মানে কি, সে কিন্তু জারণ ক্রিয়া সম্পন্ন করে। ওকে, সে কিন্তু জারণ ক্রিয়া সম্পন্ন করে। সো সে জারণ ক্রিয়া সম্পন্ন করে মানে কি, সে নিজে জারিত হয় এবং অন্যকে বিজারিত করে। এর কারণে ধাতু নিষ্কাশনে কিন্তু এটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। এটা একটু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে এটাকে আমরা ধাতু নিষ্কাশনে কিন্তু আমরা এটা সব থেকে বেশি ইউজ করি। এরপর দেখো CH4 ও মিথানল উৎপাদন। So দেখো, আমাদের যে কার্বন মনোক্সাইড, আমরা ল্যাবরেটরিতে, আমাদের ওয়াটার গ্যাস থেকে আমরা মিথানল বা মিথেন পেয়ে থাকি। তো দেখো, এটা তোমরা যে অ্যালকেন প্রস্তুতিতে আই গেস এই বিক্রিয়াটা দেখে আসছো, যে অ্যালকেন প্রস্তুতিতে আমরা কি করি, আমরা মিথেন তৈরি করি কার থেকে, আমরা নর্মালি এই যে ওয়াটার গ্যাস থেকে আমরা মিথেন তৈরি করে থাকি। তো এই তিনটাই মূলত আমাদের ইম্পর্টেন্ট। এরপর দেখো সংশ্লেষ গ্যাস, এটাকে বলা হয় সংশ্লেষ গ্যাস। এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় প্রোডিউসার গ্যাস। ওকে, এটাকে প্রোডিউসার গ্যাস না বলি, এটার আরেকটা নাম আছে। তো দেখো, সিনথেসিস গ্যাস। ওকে, তো এটাকে নর্মালি সিনথেসিস গ্যাসও বলা হয়। ওকে, তো এটা কি, দেখো এটা আবার আরেকটা জিনিস। এটা হচ্ছে যে কার্বন মনোক্সাইড প্লাস 3H2। ওকে, 1:3 অনুপাতে। তো এখানে কিন্তু মাঝে মাঝে আমাদের প্যাচ লেগে যায়, যে কার্বন মনোক্সাইড প্লাস এক অণু হাইড্রোজেন, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস। বাট তুমি যখনই সংযুক্তি চেঞ্জ করে দাও, তুমি যখনই সংযুক্তি কোথায় নিয়ে যাও, কার্বন মনোক্সাইড প্লাস 3 অণু পানি, মানে 3 অণু হাইড্রোজেন, তখন কিন্তু তোমার গ্যাসটা হয়ে যায় সংশ্লেষ গ্যাস। এই জায়গাটা কিন্তু মাঝে মাঝে প্যাচ লেগে যায়, যে তুমি যদি বলে নিচের কোনটি সংশ্লেষ গ্যাসের সংকেত বা নিচের কোনটি ওয়াটার গ্যাসের সংকেত, এখানে কিন্তু ঝামেলা লেগে যেতে পারে বা প্যাচ লেগে যেতে পারে। সো এটা একটু মনে রাখবে, এটা একটু মনে রাখার ব্যাপার আছে। সো দেখো, এর সংকেতটা কি, এই যে CO+3H2। আর এটাকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি করা হয়, 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এখানে প্রভাবকটা মাঝে মাঝে লাগে, প্রভাবকটা একটু মনে রাখবে, যেখানে নিকেল প্রভাবক ব্যবহার করা হয়। আর এর কাজটা কি, এর কাজ হচ্ছে ওই আগেরটার মতনই সেম, যে জ্বালানি রূপে আমরা ইউজ করতে পারি, বিজারক রূপে ইউজ করতে পারি, আর মিথানল উৎপাদনে ইউজ করতে পারি। সো দেখো, একটা ডিফারেন্স পেলাম কিন্তু আমরা, যে এটাকে আমরা মিথেন উৎপাদনে ইউজ করলো, এটাকে কিন্তু CH4 বা মিথেন উৎপাদনে ব্যবহৃত হয় না। সো এটা কিন্তু মাঝে মাঝে আসতে পারে, যে মিথেন উৎপাদনে নিচের কোনটি ব্যবহৃত হয়। তো প্রডিউসার গ্যাস যেটা আমরা, সেটা কিন্তু মিথেন উৎপাদনে ব্যবহৃত হয় না। এই জিনিসটা মাথায় রাখবা, মিথেন উৎপাদনে কিন্তু আমরা প্রডিউসার গ্যাস, মানে সরি, সংশ্লেষ গ্যাস বা সিনথেসিস গ্যাস, এটা ইউজ করি না। এরপরে আসি আমরা প্রডিউসার গ্যাস। এটা হচ্ছে আরেকটা ঝামেলার জিনিস। প্রডিউসার গ্যাসটা কি, প্রডিউসার গ্যাসটা মনে রাখবা, এখানে আমরা কার্বন মনোক্সাইডের সাথে যে হাইড্রোজেন গ্যাসটা নিতাম, সেখানে আমরা নেই নাইট্রোজেন গ্যাসটা। আর এখানে অনুপাতটা কি, 2 অণু কার্বন মনোক্সাইড গ্যাসের সাথে 1 অণু নাইট্রোজেন গ্যাসের যে সংযুক্তি, সেটাকে আমরা বলে থাকি প্রডিউসার গ্যাস। এই যে এখানে লেখা আছে, দেখো কোন অনুপাতে, এটা হচ্ছে 2:1, 2:1 মোল অনুপাতে আমরা যখন গ্যাসটাকে নেই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের প্রডিউসার গ্যাস। আর আমরা যদি বলি, দেখো এই যে এখানে এখানে দেখা যাচ্ছে সংশ্লেষ গ্যাসের অনুপাতটা কি, 1:3 অনুপাত, এটা হচ্ছে আমাদের সংশ্লেষ গ্যাস। সো এটা একটু দেখে নেবা। সো প্রত্যেকটা দেখো, এটাও কি, এটাও কোক আর স্টিম থেকে তৈরি হয়, এটাও কিন্তু আমার সেম কোক আর স্টিম থেকে তৈরি হয়। সো এটা একটু মনে রাখা লাগবে, যে দেখো প্রত্যেকটাই কিন্তু আমার কোক আর স্টিম থেকে তৈরি করা হয়।
এই যে এটাও কোকাস টিম, এটাও কোকাস টিম, বাট ঝামেলা কোথায়? ঝামেলা কিন্তু সিনথেসিস গ্যাসের ক্ষেত্রে। সিনথেসিস গ্যাসের ক্ষেত্রে ঝামেলাটা কোথায় একটু খেয়াল করো। এটা কিন্তু আমার মিথেন আর স্টিম থেকে, স্টিম ঠিকই আছে বাট এখানে এক্সট্রা কোনটা চলে আসছে? এক্সট্রা কিন্তু মিথেন চলে আসছে। সো এটা কিন্তু তোমার এইখান থেকে কিন্তু তোমার অনেক এমসিকিউ আসে নর্মালি, কারণ কি এইখানে এমসিকিউ গুলো আমাদের নর্মালি প্যাচ লেগে যায় যে কোনটা আমি কোক আর স্টিম থেকে তৈরি করি আর কোনটা মিথেন স্টিম থেকে তৈরি করা হয়, প্লাস কোনটার সংযুক্তি কোনটা, কোনটা 1:1 অনুপাতে, কোনটা 1:3 অনুপাতে, কোনটা 2:1 অনুপাতে, এই জিনিসগুলো একটু দেখা লাগবে। আর দেখো এটা কি, এটাকে চুল্লি উত্তপ্ত করার কাজে ব্যবহার করা হয়, খেয়াল করছো? এটা চুল্লি উত্তপ্ত করার কাজ মানে চুল্লি গরম করার জন্য নরমালি। আর এখানে দেখো প্রথম দুইটা যেটা আমাদের যে সংশ্লেষ গ্যাস আর আমাদের ওয়াটার গ্যাস, এই দুইটাকে আমরা ইউজ করছিলাম কোথায়? এই দুইটাকে কিন্তু আমরা ডিরেক্ট জ্বালানি রূপে ইউজ করছি, ডিরেক্ট জ্বালানি রূপে ইউজ করছি বা ফিডিং এ ইউজ করছি ডিরেক্ট এটার। আর এটাকে আমরা চুল্লি উত্তপ্ত করার জন্য ব্যবহার করছি। আর দেখো এই 3 নাম্বারটা, এটাকেও আমরা ধাতু নিষ্কাশনে জারক হিসাবে ব্যবহার করি, মানে বিজারক হিসাবে কিন্তু ব্যবহার করি, মানে এর জারণ ক্রিয়াটাকে আমরা এইখানেও ইউজ করি। সো এই তিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই তিনটার মধ্যে মাঝে মাঝে প্যাচ লেগে যায়, এই তিনটা একটু মুখস্থ রাখার ট্রাই করবা। এরপরে দেখো কোল গ্যাস আর মিথেন গ্যাস। মিথেন গ্যাসটা তোমরা সবার পরিচিত, মিথেন গ্যাসটা কি CH4 কিভাবে তৈরি করা হয়? 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে তৈরি করা হয়। আর মিথেন গ্যাসের আরেকটা মানে মেজর পয়েন্ট, সেটা হচ্ছে মিথেন গ্যাসটাকে কিন্তু আমরা ইউরিয়া উৎপাদনে ইউজ করি। তো দেখো এটা কিন্তু আমাদের সামনের লেকচারগুলো আমরা আলোচনা করবো যে ইউরিয়া উৎপাদন আমরা কোনটাকে ব্যবহার করি? ইউরিয়া উৎপাদনে আমরা মূলত মিথেন গ্যাসটাকে ইউজ করি। এখানে মূলত করা হয় কি মনে রাখবা, যে আমাদের যে মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসটাকে বারবার 4 স্টেপে জারণ করা হয়। মিথেন গ্যাসটাকে আমরা 4 স্টেপে জারণ করি। যখন আমরা মিথেন গ্যাসটাকে 4 স্টেপে জারণ করি তখন এর থেকে আমরা 3টা জিনিস পাই। এর থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাই, এর থেকে আমরা হাইড্রোজেন পাই, আর এর থেকে আমরা নাইট্রোজেন পাই। এখন তোমাদের কথা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আপনি মিথেন গ্যাসকে জারণ করলেন, কার্বন ডাই অক্সাইড পেলেন ঠিক আছে, হাইড্রোজেন পেলেন ঠিক আছে, নাইট্রোজেন কোত্থেকে আসলো? কারণ প্রকৃতি থেকে তুমি যে মিথেন গ্যাসটাকে উত্তোলন করো, তুমি খনি থেকে যে মিথেন গ্যাসটা উত্তোলন করো, সেই মিথেন গ্যাসটা কিন্তু 100% পিওর হয় না, সেখানে তোমার অপদ্রব্য থাকে, আর এখানে নাইট্রোজেনের পরিমাণটাই সব থেকে বেশি থাকে। সো ওই নাইট্রোজেনটাকেও যখন আমরা একসাথে উত্তপ্ত করি তখন কিন্তু আমরা এই 3টে সংযুক্তি পাই। এখান থেকে আমরা করি কি, কার্বন ডাই অক্সাইডটাকে সরিয়ে নেই, কার্বন ডাই অক্সাইডটাকে আমরা এখান থেকে সরিয়ে নিই। আর এটাকে আমরা সরানোর জন্য কাকে ইউজ করি? এটা সরানোর জন্য আমরা K2CO3 কে ইউজ করি। ওকে, কার্বন ডাই অক্সাইডের সাথে K2CO3 একটা বিক্রিয়া লাগাই দেয়, তাহলে হয় কি KHCO3 উৎপন্ন হয়ে যায়, তাহলে ওটা চলে যায়, ওটা চলে গেল। তাহলে পড়ে থাকলো কি N2 আর H2, এটাকে আমরা বিক্রিয়া করে NH3 হেবার বোস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন করি। এন্ড এট লাস্ট এই যে অ্যামোনিয়া আর এই যে কার্বন ডাই অক্সাইড, দুইটাকে একসাথে বিক্রিয়া করায় আমরা ইউরিয়া উৎপন্ন করে ফেলি। সো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না মনে রাখবে যে মিথেন গ্যাসটা আমরা মূলত কোথায় ইউজ করি? আমাদের যে ইউরিয়া উৎপাদনে কিন্তু আমরা মূলত ইউজ করি। সো ইউরিয়া কিন্তু অলরেডি আমাদের একটা মানে পড়ার মধ্যেও আছে যে ইউরিয়া কিভাবে উৎপাদন করা হবে, যে কাঁচ, সিরামিক, ওখানে কিন্তু ইউরিয়াও ছিল। সো মিথেন গ্যাসটার যে মেইন ব্যবহারটা ওইখানে তোমরা দেখবা যে ইউরিয়া উৎপাদনে আমরা মূলত মিথেন গ্যাসটাকে কতভাবে প্রসেস করি, 4 স্টেপে জারণ করি, তারপর এই 3টে উপাদান পাই। এই 3টে উপাদান থেকে কার্বন ডাই অক্সাইডকে আমরা K2CO3 ইউজ করে, বা যেটাকে বলা হয় পটাশ অ্যালাম, এটা ইউজ করে নিয়ে যাই। এখানে যে N2 আর H2 থাকে সেটাকে আমরা কি লাস-হাতিলের নীতি প্রয়োগ করে হেবার বোস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন করি, ওই অ্যামোনিয়াটাকে আবার কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা পাই কি ইউরিয়া। তো এটা অনেক বড় একটা প্রসেস। এরপর দেখো লাস্টে কোল গ্যাস। সো কোল গ্যাসটা মূলত একটা মিক্সচার কে থাকে, মিথেন থাকে, কার্বন মনোক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, ইথিলিন থাকে, অ্যাসিটিলিন থাকে। সো এগুলার মূলত একটা মিক্সচারই হচ্ছে আবার কোল গ্যাস। আর কোল গ্যাসটা মূলত কোথায় ব্যবহার করা হয়? হচ্ছে ধাতু নিষ্কাশনে বিজারক রূপে সবাইকে ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। যে তুমি আহ সংশ্লেষ গ্যাস বলো, প্রডিউসার গ্যাস বলো, তুমি ওয়াটার গ্যাস বলো, তুমি কোল গ্যাস বলো, যে গ্যাসের কথাই বলো না কারণ প্রত্যেকটাকে আমরা কিন্তু বিজারক রূপে ইউজ করতে পারি। আর জাস্ট অন্য অন্য কেসে জাস্ট ডিফারেন্স হয়ে থাকে। সো এটা একটু মনে রাখবে কারণ এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এরপর আসো আমরা তাহলে কিছু এমসিকিউ সলভ করি এই টাইপ ভিত্তিকের থেকে। সো ফার্স্টে কথা হচ্ছে ওয়াটার গ্যাস। একটু আগে আমরা পড়ে আসছি যে ওয়াটার গ্যাস এটার আরেকটা নাম কি আমাদের বলতো? আমরা যে ওয়াটার গ্যাস পড়ছি এর আরেকটা নাম ছিল আমাদের ব্লু গ্যাস। সো এর আরেকটা নাম পড়ছিলাম আমরা ব্লু গ্যাস। সো এখানে সংযুক্তিটা কত হয় আমাদের এটা আমরা জানি, যে এখানে আমার সংযুক্তি কি আছে, আমার ব্লু গ্যাসের সংকেত হচ্ছে CO+H2, মানে কি এখানে 1:1 মোল অনুপাত, 1:1 মোল অনুপাত থাকে। সো এটার সাথে আমার অ্যান্সার মিলে কোনটা দেখো তো? এটার সাথে আমার অ্যান্সার মিলে এই যে 3 নাম্বারটা CO+H2, এটা হচ্ছে আমার ওয়াটার গ্যাস। তোমরা যদি একটু অন্য অন্য অপশন গুলো একটু খেয়াল করো, যে এই অপশনটা, এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটা কি? এটা হচ্ছে আমাদের যে সংশ্লেষ গ্যাস, এটা কিন্তু আমাদের সংশ্লেষ গ্যাসের সংকেত, এটা হচ্ছে কি আমাদের সংশ্লেষ গ্যাস। আর এটা দেখো, এটা কিন্তু আমাদের প্রডিউসার গ্যাসের কাছাকাছি গিয়েও হয়ে নাই, এটা কিন্তু প্রডিউসার গ্যাস হতে পারতো। প্রডিউসার গ্যাস কেন হতে পারে না? কারণ এখানে তোমার মূলত N2টা নাই। এখানে যদি তোমার N2 থাকতো, এখানে যদি তোমার N2 থাকতো,
H2 এর স্থলে, তাহলে এটা কি হতো, তাহলে এটা কিন্তু প্রডিউসার গ্যাস হতো। সো একটা এমসিকিউ সলভ করার সময় তোমার যদি পাশাপাশি অন্য এমসিকিউ গুলো সম্বন্ধে একটা আইডিয়া রাখো, তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন পরীক্ষায় একটু এগিয়ে থাকবা। যে আমার এমসিকিউ সমাধান হচ্ছে এইটা, সো আমি জাস্ট ওইটাই সলভ করলাম, বাট অন্যগুলোর দিকে তাকালাম না, তাহলে কিন্তু তুমি ঝামেলায় পড়তে পারো। কারণ তুমি দেখবা যে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার একটা যেমন অ্যান্সার সি, বাট আমি এ আর বি কেও একটু অ্যানালাইসিস করে দেখলাম যে ঝামেলাটা কি হলো। সো এইভাবে তুমি যখন এমসিকিউ গুলো সলভ করবে, তুমি দেখবা কি তুমি এক ধাপ এগিয়ে থাকবে সবার থেকে। তো সামনের দিকে আগে একটু, নিচের চারটি কয়লা খনির মধ্যে কোনটির কয়লা সব থেকে বেশি উন্নত মানের? এই যে একটু আগে সলভ করার সময় কিন্তু আমি তোমাকে বলে দিয়েছিলাম যে কোনটির কয়লা সব থেকে বেশি উন্নত মানের। সো একটু আগে বলে দিয়েছিলাম আমরা যে দিঘিপাড়ার কয়লাটাকে সব থেকে বেশি উন্নত মানের কয়লা হয় আমাদের বাংলাদেশের মধ্যে। আর এই দেখো বড়পুকুরিয়া, খালিশপুর, জামালগঞ্জ। সো মনে রাখবা বড়পুকুরিয়ার কয়লা খনিটা এটা সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছিল। বড়পুকুরিয়ার যে কয়লা খনি, এটা আমাদের সর্বপ্রথম আবিষ্কৃত কয়লা খনি, এটা মনে রাখবা। সর্বপ্রথম, বা এটা আমরা অনেক ভাবে ইউজ করছিলাম এটাকে কিন্তু, ওকে, এটা একটু মনে রাখবা। এরপর আসে যে প্রাকৃতিক আর্দ্র গ্যাসে H2S এর পরিমাণ। খুবই ভালো একটা এমসিকিউ। কেন ভালো এমসিকিউ? দেখো তোমাকে আমি এই এমসিকিউটা কতভাবে পেঁচানো যায় সেটা দেখাই। ফার্স্ট অফ অল এটা সলভ করি আগে। প্রাকৃতিক আর্দ্র গ্যাসে H2S এর পরিমাণ, ওকে। তো আমরা একটা জিনিস দেখে আসছিলাম কিন্তু, যে আমাদের যে H2S গ্যাস, H2S গ্যাসটা আমরা প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রায় পাই অ্যাজ আ অপদ্রব্য হিসেবে পাই। এখানে তোমাদেরকে আমি দুইটা জিনিস বলছিলাম, যে তোমাদের যে শুষ্ক গ্যাস আর আর্দ্র গ্যাস। সো এখানে একটু মনে রাখবা যে তোমাদের যে আর্দ্র গ্যাস, যেটা আর্দ্র গ্যাসে আর্দ্র গ্যাসে H2S থাকে, ওকে। আর্দ্র গ্যাসে কিন্তু H2S থাকে, সেটা কতটুকু থাকে? 0.08 থেকে 0.13%, এই শতকরা পরিমাণে থাকে। আরেকটা যেটা, সেটা হচ্ছে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে শুষ্ক গ্যাস, শুষ্ক গ্যাসে কতটুকু থাকে? শুষ্ক গ্যাসে কিন্তু H2S থাকে না, এটা মনে রাখবা। আর্দ্র গ্যাসে থাকে H2S একটা নির্দিষ্ট সংযুক্ত, বা শুষ্ক গ্যাসে কিন্তু H2S থাকে না। তোমাকে যদি এই কোশ্চেনটাই বলতো প্রাকৃতিক শুষ্ক গ্যাসে H2S এর শতকরা পরিমাণ কত, তাহলে এটার অ্যান্সার কত হতো? অ্যান্সার কিন্তু 0 হতো। তো এই জিনিসটা একটু খেয়াল রাখো। যদি কখনো বইলা যায় যে শুষ্ক গ্যাসে কতটুকু H2S, তাহলে কিন্তু অ্যান্সার 0 হওয়া উচিত। সো এই জিনিসটা একটু মাথায় রেখে এমসিকিউ গুলা অ্যান্সার করবা। এরপর দেখো আরেকটা কিছু জিনিস বলি, যে H2S বেশি থাকলে, H2S যদি আমার বেশি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সাওয়ার গ্যাস। সেটাকে আমরা বলি সাওয়ার গ্যাস। আর যদি আমার H2S কম থাকে, যদি আমার কম থাকে, তাহলে সেটাকে আমরা বলি সুইট গ্যাস। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি সুইট গ্যাস। ওকে, এই দুটো কথা মনে রাখবা, কারণ এগুলো মাঝে মাঝে এমসিকিউ তে চলে আসতে দেখা যায়। সো তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কথা হবে 0.08 থেকে 0.13%। ওকে, দেখছো তোমার অনেক এমসিকিউর অপশন গুলো কিন্তু একদম কাছাকাছি। সো এই টাইপের যখন কাছাকাছি এমসিকিউর অপশন দেবে, তখন কিন্তু আমাদের একটু চোখ কান খোলা রাখে অ্যান্সার করতে হবে। চলো তো দেখে আসি আমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা। ওকে, সো দেখো এই যে 0.08 থেকে কিন্তু 0.13%। সো এই দেখো, এভাবে যখন কাছাকাছি অ্যান্সার আসবে, তখন কিন্তু আমাদের একটু চোখ কান খোলা রেখে অ্যান্সার করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা মান কাছাকাছি। কারণ মাঝে মাঝে আমরা ব্লাইন্ড ফোর দাগানোর একটা টেন্ডেন্সি দেখাই, বাট এরকম এমসিকিউ আসলে কিন্তু আমাদের ব্লাইন্ড ফোর দাগানোর কোনো অপশন নাই। সো তখন একটু বুঝে শুনে জাগানো লাগবে আমাদের। ওকে, আসো, বাংলাদেশে মোট মজুদ কয়লার কত কিউবিক গিগামিটার গ্যাসের সমতুল্য? ওকে, এটা একটা ভালো কোশ্চেন, এটা একটা মুখস্থ টাইপের কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে 27.7। ওকে, সো 27.7 কিউবিক গিগামিটার গ্যাসের সমতুল্য আমাদের যে বাংলাদেশের যে কয়লার মজুদটা। ওকে, আরেকটা কথা, বাংলাদেশের কয়লা কোনটা সব থেকে? বাংলাদেশের মজুদ কয়লাটা সম্বন্ধে যদি একটু বলি, বাংলাদেশে কোন কয়লাটা সব থেকে বেশি? যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে কি আমাদের বিটুমিনাস। ওকে, বাংলাদেশে কিন্তু বিটুমিনাস কয়লাটা সব থেকে বেশি পাওয়া যায়। সামনের দিকে আগে দেখো, কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? নবায়নযোগ্য মানে কি? নবায়নযোগ্য কথাটার মানে কি? নবায়নযোগ্য মানে হচ্ছে যেটা রিসাইকেলেবল, যেটাকে তুমি রিসাইকেল করতে পারবা। ওকে, রিসাইকেলেবল বা রিজেনারেটেবল, যেটাকে তুমি রিজেনারেট করতে পারবা। আরেক কথায় বলতে গেলে সেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় রিজেনারেট করা পসিবল, যেটা। ওকে, রিজেনারেটেবল। ওকে, সো আসো আমরা একটু দেখি যে কোনটা রিজেনারেটেবল হওয়া পসিবল। তো বায়ু শক্তি কি রিজেনারেট করা যায়? না, যায় না। সৌরশক্তি? না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখছো, এখানে
অপশন কয়টা, এখানে কিন্তু 5টা অপশন, এখানে কিন্তু 5টা অপশন দিচ্ছে। সো এই টাইপের এমসিকিউ কিন্তু অনেক জায়গায় আসে। দেখো সাস্টে কিন্তু নর্মালি এই টাইপের এমসিকিউ আসতো আগে। সো এর জন্য তোমাদের যে জিএসটি তে কিন্তু এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে, যেখানে 4টা না 5টা অপশন থাকবে, একটু চোখ খোলা রেখে অ্যান্সার করতে হবে। সো দেখো এখন কথা হচ্ছে যে কোনটা নবায়নযোগ্য নয়। সো নবায়নযোগ্য নয় কোনটা, অবশ্যই প্রাকৃতিক গ্যাস। কারণ প্রাকৃতিক গ্যাস কি, আমার মিথেন। মিথেন আমরা কোথা থেকে পাই? মিথেন আমরা অবশ্যই মাটি থেকে পাই, খনি থেকে। সো মিথেন একটা প্রাকৃতিক গ্যাস, তো এর পরিমাণ অবশ্যই বারবার জেনারেট করা যাবে না, এটা কমে আসবে। সামনের দিকে আগে, কোনটি বায়োগ্যাস উৎপন্ন করে? ওকে, বায়োগ্যাস উৎপন্ন করে কোনটা? শাকসবজি থেকে আমরা বায়োগ্যাস উৎপন্ন করি। আরেকটা কথা, শাকসবজি থেকে আমরা যে বায়োগ্যাসটা উৎপন্ন করি সেটা মূলত আমরা কি পাই এটা একটু জানা লাগবে। আমরা মূলত এটা থেকে অ্যালকোহল প্রডিউস করি। ওকে, এটাকে থেকে আমরা অ্যালকোহল প্রডিউস করি। এখন এই যে অ্যালকোহলটা, এটা কোনো নর্মাল অ্যালকোহল না, এটার আবার একটা পার্টিকুলার নাম আছে। এটাকে বলা হয় কি মনে রাখবা? এটাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। আমরা যে মানে শাকসবজি থেকে আমরা যে অ্যালকোহলটা পাই সেটাকে আমরা বলি পাওয়ার অ্যালকোহল। সো পাওয়ার অ্যালকোহলটা আমরা মূলত বায়োডিগ্রেডেবল, এটা আমরা বায়োগ্যাস হিসেবে ইউজ করতে পারি। সো এখানে আমাদের যারা যারা কন্ট্রিবিউশন করে মনে রাখবা, এখানে আমরা মূলত ইথানল এন্ড মিথানল, এই দুইটাকে আমরা মূলত এখানে পাই, এই দুইটাকে পাই এবং এই দুইটাকে মূলত এখানে ইউজ করি। ওকে, তাহলে সামনের দিকে আগে, তাহলে রান্নার কাজে সিলিন্ডারে কোনটি বেশি ব্যবহার করা হয়? মনে রাখবা, রান্নার কাজে সিলিন্ডারে কোন গ্যাসটা বেশি ব্যবহার করা হয়? নর্মালি আমরা কিন্তু একটা কথা বইলে আসছি যে আমাদের যে কোন গ্যাস, আমরা যদি বলি রান্নায় আমরা কোন গ্যাস ইউজ করি, সো নর্মালি আমাদের কথা আছে যে ন্যাচারাল গ্যাস। আমাদের নর্মালি মাথায় কিন্তু আসে যে আমরা ন্যাচারাল গ্যাস ইউজ করি। আর ন্যাচারাল গ্যাস যখনই আমি বলি তখনই বাই ডিফল্ট আমাদের মাথায় আরেকটা কথা চলে আসে যে ন্যাচারাল গ্যাস মানে কি, CH4, মিথেন, বা যেটাকে আমরা বলতে পারি যে ন্যাচারাল গ্যাসে সব থেকে বেশি থাকে কি, সব থেকে বেশি থাকে CH4 বা মিথেন। বাট আরেকটা জিনিস মনে রাখবো, আমরা রান্নার কাজে যে ন্যাচারাল গ্যাসটা ইউজ করি বা আমরা রান্নার কাজে যে সিলিন্ডারাইজড গ্যাসটা ইউজ করি, সেখানে কিন্তু সব থেকে বেশি থাকে, মানে সব থেকে ব্যবহৃত হয় সেটা হচ্ছে বিউটেন। ওকে, এটা মনে রাখবা, রান্নার কাজে সিলিন্ডারে আমরা কিন্তু বিউটেন ইউজ করি, এটা মনে রাখবা একটু। ওকে, সো বড় পুকুরিয়ার কয়লা খনিতে কোন ধরনের কয়লা পাওয়া যায়? এটা এই যে একটু আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলছিলাম যে আমাদের বাংলাদেশে যে টাইপের কয়লা পাওয়া যায়, বাংলাদেশে সব কয়লা কোন টাইপের হয়? বিটুমিনাস কয়লা হয়। সো তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কিন্তু হবে বিটুমিনাস। ওকে, আর বড় পুকুরিয়া কয়লা খনি থেকে কিন্তু আমরা ফার্স্ট থেকে কয়লা উত্তোলন করতেছি। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসে ইথেনের শতকরা পরিমাণ কত? আচ্ছা, প্রাকৃতিক গ্যাসে ইথেনের শতকরা পরিমাণ কত, এটা একটু আগে আমরা দেখে আসছিলাম যে 1.21 থেকে 3.95%। ওকে, সো এই যে বলছি তোমরা দেখছো, এই যে তোমাদেরকে একটু আগে আমি যে বলছিলাম যে আমাদের যে এই যে ছকটা, এই ছকটা কেন এত ইম্পর্টেন্ট, এই ছকটা প্লাস এই যে ছকটা, এই ছকটা কেন এত ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটাই কিন্তু আমাদের এমসিকিউ তে চলে আসে। তো দেখছো আমরা অলরেডি কিন্তু এই দুইটা ছক থেকে অনেক টাইপের পার্সেন্টেজের সম্মুখীন হলাম। তো আসো সামনের দিকে আগে একটু, কোন অধাতুটি ভূত্বকে মুক্ত অবস্থায় পাওয়া যায়? বলছে কি, দেখো মুক্ত অবস্থায় পাওয়া যায়, মনে রাখবা ভূত্বকে মুক্ত অবস্থায় পাওয়া যায় মূলত একটা অধাতুই, সেটা হচ্ছে আমাদের সালফার। তো সালফার, তো সালফার নিয়ে আমরা একটু কথা বলি। তো সালফার নিয়ে আমরা একটু কথা বলে আসো। তো সালফার নিয়ে আমাদের একটু কথা বলা যাক। তো সালফার, ফার্স্ট অফ অল সালফার কিভাবে থাকে? সালফার থাকে অবশ্যই S8 আকারে, এটা মনে রাখবা। সালফার ফার্স্টে মনে রাখবা যে সালফার S8 আকারে থাকে, মানে 8টা সালফার একসাথে যুক্ত অবস্থা থাকে। তোমরা 9-10-এ পড়ে আসছো যে P4S8 এভাবে থাকে। তো সালফার থাকে S8 আকারে। আর এর সাথে যদি আমি একটু এক্সট্রা তথ্য অ্যাড করি, আমার ফসফরাস, ফসফরাস কিভাবে থাকে? P4 আকারে। এই জিনিসটা একটু মনে রাখবা। তো সালফার S8 আকারে থাকে। এখন মনে রাখবা যে সালফার উত্তোলন করা হয় কোন পদ্ধতিতে? আমরা স্পর্শ পদ্ধতিতে সালফার উত্তোলন করা হয়। তো এটা মনে রাখবা, সালফার মূলত আমাদের স্পর্শ পদ্ধতিতে উত্তোলন করা হয়। সালফার উত্তোলন করা হয় কোন পদ্ধতিতে? স্পর্শ পদ্ধতিতে আমরা সালফার উত্তোলন করি। কিভাবে উত্তোলন করি নর্মালি, এটা একটু দেখে নিই। ফার্স্টে দেখো, আমরা সালফারটাকে অনেকভাবে কাজে লাগাই। আমরা সালফারকে মেইন কাজে লাগাই কোথায়? আমরা যে সালফারটা খনি থেকে উঠাই, এর সাথে আমরা অক্সিজেনের বিক্রিয়া করাই। সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। এই যে সালফার ডাইঅক্সাইডটা, এই সালফার ডাইঅক্সাইডটাকে আমরা মূলত আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আর এখানে এটা মূলত একটা উভমুখী বিক্রিয়া হয়। উভমুখী বিক্রিয়া হওয়ার কারণে এটাকে আমরা লাশের তেলের নীতি অ্যাপ্লাই করতে পারি। এটা যখন বিক্রিয়া করে তো এখানে SO3 উৎপন্ন হয়। তো SO3 উৎপন্ন হয়। তো SO3 উৎপন্ন হওয়ার পর এখানে মূলত একটা ডেল এইচ থাকে, মানে তাপমাত্রা থাকে। এই ডেল এইচ এর মানটা হয় নেগেটিভ -92.8 কিলোজুল তাপ উৎপন্ন হয় নর্মালি। সেটা যখন উৎপন্ন হয়, তো লাশে তেলের নীতি অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা সব থেকে বেশি ইল্ড পেতে পারি। এবং এর পরবর্তীতে এই যে SO3টা, এর সাথে আমরা নর্মালি পানি মেশাই। পানি মেশালে কি হয়? আমরা পাই H2SO4। তো এখানে একটু মনে রাখা লাগবে, এই স্টেপে আমরা যে H2SO4টা পাই, এটা হচ্ছে আমাদের ধূমায়মান সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়।
সো এটা মাঝে মাঝে আমাদের কোশ্চেনে এসে পড়ে যে এই সালফারটাকে আমরা কিভাবে স্টোর করি বা কিভাবে ইউজ করি। সো এটাকে বলা হয় ধূমায়মান H2SO4 বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। মানে কি, তুমি যখনই SO3 এর মধ্যে পানি দিবা তখন দেখবে একটা, এই মনে করো এই রুমের মধ্যে আমি SO3 নিয়ে SO3 এর মধ্যে পানি ঢাললাম, তাহলে দেখবে রুমটা পুরো সাদা একটা ধোঁয়ায় ভইরা যাবে। এটাই হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এর জন্য সালফিউরিক মানে SO3 এর মধ্যে পানি ঢালার সময় অনেক আস্তে আস্তে ঢালা হয়, যাতে এই টাইপের H2SO4 ধোঁয়া তৈরি না হয়। আর যদি একবার ধোঁয়া হয়ে যায় তাহলে সেই ধোঁয়া থেকে কিন্তু এই সালফার বের করাটা অনেক টাফ। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে আমার সালফার। ওকে। তো আরেকটা মনে রাখবে, সালফার কিন্তু একটা অধাতু, এটা একটু মনে রাখবে যে কোন অধাতুটি, এখানে কিন্তু বইলেই দিচ্ছে যে কোন অধাতুটি। সালফার একটা অধাতু। আচ্ছা, সামনে আগে লিকুইফাইড পেট্রোলিয়ামে গ্যাসের কার্বন কণা। ওকে, তুমি দেখো এখানে কি বলছে, এখানে বলা হয়েছে কিন্তু লিকুইফাইড, সো কার্বন হবে কি 1 থেকে 4। ওকে, লিকুইফাইড পেট্রোলিয়ামে কার্বনের সংখ্যা কিন্তু 1 থেকে 4 থাকে। আচ্ছা, সো আমরা আগের টাইপটা দেখে আসছি। সো আগের টাইপে আমরা মূলত কি নিয়ে আলোচনা করছি, আমাদের যে বেসিক যে খনিজ জ্বালানি যেগুলো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি, প্রাকৃতিক গ্যাস, তারপর অন্যান্য টাইপের যে জ্বালানিগুলো সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। সো আমাদের নেক্সট যে টাইপটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ন্যানো পার্টিকেলস। তো দেখো, ন্যানো পার্টিকেলসটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমার রিসেন্ট ইয়ার গুলোতেও কিন্তু কোশ্চেন আসছে, বিগত বছরগুলোতেও কিন্তু এর থেকে কোশ্চেন চলে আসতো। সো ন্যানো পার্টিকেলসটা কেন ইম্পর্টেন্ট? মূলত রিসেন্ট ইয়ারে এগুলো নিয়ে অনেক রিসার্চ চলতে আছে। ন্যানো পার্টিকেলস নিয়ে রিসেন্ট ইয়ারে অনেক রিসার্চ চলে, এর কারণে কিন্তু ন্যানো পার্টিকেলস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আসলে ন্যানো পার্টিকেলস সম্বন্ধে জানার ট্রাই করি একটু আমরা। তো ফার্স্ট কথা, ন্যানো পার্টিকেল জিনিসটা আসলে কি এটা আগে বুঝতে হবে। সো আমরা যদি বলি তোমাকে ন্যানো স্কেল, তোমাকে যদি আমি বলি যে ন্যানো স্কেল, ন্যানো স্কেলটা কি আমাদের, ন্যানো স্কেল বলতে আমরা কি বলি, আর তার থেকে বেশি ন্যানো বলতে আমরা আসলে কি বুঝি। ন্যানোমিটার বলো বা যাই বলো, ন্যানো বলতে আমরা যেটা বলি 10⁻⁹। এখন ন্যানো স্কেল বলতে কি 10⁻⁹, মানে খুবই সূক্ষ্ম একটা স্কেল। মাইক্রো স্কেল যেটা আমরা যেটা মাইক্রো স্কেল বলি, আমাদের যে মাইক্রো স্কেল, মাইক্রো স্কেলে কি হয় আমাদের, মাইক্রো স্কেলটা কিন্তু এর থেকেও অ্যাটলিস্ট এর থেকেও বড়। সেটা কি, সেটা কিন্তু আমার 10⁻⁶, মাইক্রোটা 10⁻⁶। সো ন্যানোর থেকে 1000 গুণ বড় অবশ্যই, বাট ন্যানোটা খুবই ছোট। আমাদের নর্মালি যে দৈনন্দিন, মনে করো আমাদের চুল, চুলের যে ব্যাস সেটা তুমি মাপবা কিভাবে, চুল অনেক চিকন না, বা পশম, একটা পশমের ব্যাস মাপবা কিভাবে, এগুলো কিন্তু আমরা ন্যানো স্কেলে মেপে থাকি। আর নর্মালি ন্যানো ফাইবার বা ন্যানো টেকনোলজি নিয়ে কিন্তু অনেক মানে অ্যাডভান্সমেন্ট হচ্ছে। সো আসলে আমরা একটু আলোচনা করি যে ন্যানো কণাটা কি তাহলে। সো ন্যানো কণাটা হচ্ছে, ন্যানো কণাটা হচ্ছে একটা ক্ষুদ্রতম বস্তুর অবস্থা। তো ফার্স্টে তোমাকে একটা বলা হলো যে ন্যানো প্রযুক্তি বিজ্ঞানের একটি কণা হলো। সো ন্যানো কণাটা আসলে কি, মানে এখানে যেটা বলতে চাইছি যে আমাদের যে এখনকার রিসেন্ট প্রযুক্তিতে ন্যানো কণাটা কি, সেটা হচ্ছে বস্তুর ক্ষুদ্রতম একটা অবস্থা। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বস্তুর ক্ষুদ্রতম একটা অবস্থা। ওকে, এটা মনে রাখবে, যেটা হচ্ছে কি একটা বস্তুর ক্ষুদ্রতম অবস্থা। আর কণাগুলিকে তাদের ব্যাস অনুসারে শ্রেণীবিন্যাস করা যায়। তো দেখো, এদেরকে আমরা আবার 3টা ক্যাটাগরিতে সাজাতে পারি। এদেরকে আমরা 3টা ক্যাটাগরিতে সাজাবো, একটা হচ্ছে বৃহদাকার কণা, সূক্ষ্ম কণা, একটা হচ্ছে ন্যানো কণা। সো ন্যানো কণাটা কাকে বলা হয় মনে রাখবা, ন্যানো কণা হচ্ছে আমার যেটা, যেটার ব্যাস হচ্ছে আমার, বা যেটার প্রস্থ বলো বা ব্যাস বলো, যেটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার। 1 থেকে 100 ন্যানোমিটার যার পুরুত্ব বা ব্যাস, সেটা হচ্ছে আমাদের ন্যানো কণা। ওকে, যদি বলে ন্যানো কণার ব্যাস বা ন্যানো কণার প্রস্থ কত, বা সরি, ন্যানো কণার ব্যাস বা ন্যানো কণার প্রস্থ কতটুকু, সেটা হবে 1 থেকে 100 ন্যানোমিটার। ওকে, এই যে দেখো এখানে আলট্রাফাইন পার্টিকেল বলা হয়, এটা কিন্তু আরেকটা নাম আছে, সেটা কি, এটা আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় আলট্রাফাইন পার্টিকেল। এই নামটা একটু মনে রাখবা। এরপর দেখো, এরপর আসি আমরা, সেটা হচ্ছে যে আমাদের আহ 2 ধরনের কণা আছে। এরপরে আছে সূক্ষ্ম কণা, বৃহদাকার কণা। তো দেখো, ফার্স্টে লিমিটটা বলি 1 থেকে 100, একদম ছোট। এরপরে কি 100 থেকে 2500 ন্যানোমিটার। তো 100 থেকে 2500 যেটা, তাদেরকে আমরা বলি কি, তাদেরকে আমরা বলি সূক্ষ্ম কণা। তো সূক্ষ্ম কণার পুরুত্বটা কত, মানে ব্যাসার্ধ প্রস্থটা কতটুকু, সেটা হচ্ছে আমাদের 2500 থেকে 100 ন্যানোমিটার। এটা একটু মনে রাখবা। আর এর উপরে হচ্ছে বৃহদাকার কণা, যে কণাগুলোকে আমরা বড় কণা বলি, সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে আমাদের 10,000 ন্যানোমিটার থেকে, সেটা হচ্ছে আমাদের 10,000 ন্যানোমিটার থেকে 2500 ন্যানোমিটার। সো এই 3টা ডিটেলস একটু মনে রাখা লাগবে, মাঝে মাঝে এগুলো এমসিকিউ চলে আসে যে বৃহদাকার কণার প্রস্থ কতটুকু বা ব্যাস কতটুকু, বা বলা হয় যে সূক্ষ্ম কণার প্রস্থ কতটুকু বা আকার কতটুকু, এগুলো কিন্তু মাঝে মাঝে চলে আসে। সব থেকে বেশি ন্যানো কণাটাই আসে আমাদের। তাহলে সামনের দিকে আগানো যায় যে ন্যানো কণাটা আসলে, যদি তোমাকে বলে ন্যানো কণা কি, ন্যানো কণা বলতে কি বোঝো, যেহেতু আমাদের এখন ডিউতে রিটেন কোশ্চেন আসে, এই কোশ্চেন আসতেই পারে কিন্তু ন্যানো কণা বলতে কি বোঝায়। তো দেখো, ন্যানো স্কেলে তোমার অ্যান্সারটা হবে কি, ন্যানো স্কেল সিস্টেমে যে কণার প্রস্থ 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। কোন স্কেলে দেখো, ন্যানো স্কেলে, ন্যানোমিটার স্কেলে যে কণার প্রস্থ কত আমার 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি ন্যানো পার্টিকেল বা ন্যানো কণা। আর ন্যানো কথাটার অর্থ কি, ন্যানো কথাটার অর্থ হচ্ছে আমাদের খুবই ক্ষুদ্র। ন্যানো কথাটার অর্থ হচ্ছে আমাদের খুবই ক্ষুদ্র।
ওকে, ন্যানো কণার শ্রেণীবিন্যাসটা দেখে নিই। ন্যানো কণাটাকে আমরা মূলত তিনটা শ্রেণীতে ভাগ করতে পারি, ন্যানো লেয়ার, ন্যানো টিউব, ন্যানো পার্টিকেল। এটা আমরা কির ভিত্তিতে ভাগ করি? আমরা মূলত ডাইমেনশনের উপর ভিত্তি করে ভাগ করি। ওকে, এই তিনটা যে ভাগ করলাম এটাকে আমরা মূলত ডাইমেনশনের উপর ভিত্তি করে ভাগ করি। তো তিনটা ডাইমেনশন কি কি দেখো, এই যে 1D 2D 3D। যখন তোমার দেখো, যখন তোমার এটা একমাত্রিক বা রৈখিক বস্তু করা, তোমার বস্তুটা যখন একমাত্রিক হবে মানে একটা রেখার উপর অবস্থান করবে, সেটা হচ্ছে আমাদের ন্যানো লেয়ার। তোমার বস্তুটা যদি হয় দ্বিমাত্রিক, তোমার বস্তুটা যদি দ্বিমাত্রিক হয় বা 2D তে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলি কি? ন্যানো টিউব। আর তোমার বস্তুটা যদি ত্রিমাত্রিক হয়, তোমার বস্তুটা যদি ত্রিমাত্রিক হয়, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি ন্যানো পার্টিকেল। ওকে, ত্রিমাত্রিক হলে পার্টিকেল, টু মাত্রিক হলে লেয়ার, আর সরি ওয়ান মাত্রিক হলে লেয়ার, আর টু মাত্রিক হলে কি? টিউব। সো মনে রাখবে লেয়ার, টিউব, পার্টিকেল। সো আমি যেভাবে এটা মনে রাখতাম, মাঝে মাঝে আউলে যাওয়া লাগতো আমার এটার জন্য, তো আমি যেভাবে মনে রাখতাম যে লেয়ার, টিউব, পার্টিকেল, এলটিপি মাধ্যমে মনে রাখতাম যে লেয়ার, টিউব, পার্টিকেল, 1D 2D আর 3D। ওকে, আর দেখো প্রত্যেকটাই কিন্তু আমার ব্যাস কত? 1 থেকে মানে প্রস্থ কত? 1 থেকে 100, 1 থেকে 100, 1 থেকে সব জায়গায় কিন্তু 1 থেকে 100। বাট 1 থেকে 100 যে একমাত্রিকে হয় সেটা হচ্ছে ন্যানো লেয়ার, দ্বিমাত্রিকে হলে সেটা টিউব, তিন মাত্রিকে হলে সেটা হচ্ছে আমাদের ন্যানো পার্টিকেল। ওকে, সো এখন আসলে দেখো ন্যানো পার্টিকেল সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো থেকে প্রতি বছরই কম বেশি এমসিকিউ আসতে দেখা যায়। সো ফার্স্ট বৈশিষ্ট্যটাই সেটা হচ্ছে যে আকার কত এর। ফার্স্ট যেটা সেটা হচ্ছে এর আকার কত। এর আকার হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার, এটা একটু মনে রাখা লাগবে। আর এর যে উন্মুক্ত পৃষ্ঠতল, এটা কিন্তু নর্মালের থেকে বেশি হয়। তুমি মনে করো একটা কার্বন নর্মাল কণার যে পৃষ্ঠতল, একটা কার্বন পরমাণুর যে পৃষ্ঠতল, তার থেকে একটা ন্যানো পার্টিকেলের পৃষ্ঠতলটা কিন্তু উন্মুক্ত পৃষ্ঠতলটা একটু বেশি হয়। তাহলে দেখো, চারটা হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রাখলে কিন্তু 1 ন্যানোমিটার হয়। সো দেখো এখান থেকে একটা ভালো এমসিকিউ পাও তুমি, যে চারটা হাইড্রোজেন পরমাণু মানে চারটা হাইড্রোজেনের ন্যানো পার্টিকেল যদি তুমি পাশাপাশি রাখো, তাহলে কত হয়? 1 ন্যানোমিটার হয়। তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে প্রত্যেকটা প্রত্যেকটা কত? প্রত্যেকটা আমরা কত? 0.25 ন্যানোমিটার করে। এক্ষেত্রে তুমি বলতে পারো যে তাহলে চারটা যদি রাখো, তাহলে প্রত্যেকটা আমার কত? প্রত্যেকটা আমার 0.25 ন্যানোমিটার করে, কারণ চারটা রাখছো, চারটা তাহলে হয় 1 ন্যানোমিটার। তাহলে প্রত্যেকটা কিন্তু 0.25 ন্যানোমিটার করে হাইড্রোজেনের। এরপর দেখো, নর্মালি আমরা ন্যানো পার্টিকেল ইউজ করি আমাদের প্রস্থ টস্থ মাপার জন্য। ন্যানো স্কেলটাকে ইউজ করা হয়। যেমন দেখো একটা ব্যাকটেরিয়া, সাধারণ একটা ব্যাকটেরিয়ার প্রস্থ কতটুকু দেখছো? সাধারণ একটা মানে দৈর্ঘ্য হলো কত? 1000 ন্যানোমিটার। আর আমাদের মানুষের একটা চুলের ব্যাস, মানুষের একটা চুলের ব্যাস কত? সেটা হচ্ছে আমাদের 50,000 ন্যানোমিটার। তাহলে এখান থেকে তোমাকে যদি বলা হয় যে ব্যাসার্ধ কত, তাহলে তুমি এখান থেকে মাঝে মাঝে দেখো ট্রিকি কোশ্চেন কিন্তু চলেও আসতে পারে, যে দেয়া আছে ব্যাস, বলা হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত হবে আমার? ব্যাসার্ধ অবশ্যই হবে আমার কত? 25,000 ন্যানোমিটার, যেহেতু ব্যাস আমার 50,000 ন্যানোমিটার। মাঝে মাঝে এই টাইপের কোশ্চেনও ঘুরাইতে পারে। আচ্ছা, তারপর দেখো যে হাইড্রোজেন পরমাণু পারমাণবিক ব্যাসের তুলনায় ন্যানো কণা 13.5 থেকে 1350 গুণ আকারে বড়। তো তোমরা বুঝতে পারতেছো যে নর্মাল হাইড্রোজেনের একটা পরমাণুর থেকে হাইড্রোজেনের একটা ন্যানো পার্টিকেল কিন্তু আসলে ছোট। এমন না যে হাইড্রোজেনের একটা পরমাণু মানে হাইড্রোজেনের একটা ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেল সম্পূর্ণ আলাদা একটা বস্তু। সো হাইড্রোজেনের একটা ন্যানো পার্টিকেল হাইড্রোজেনের নর্মাল একটা কণার থেকে কত গুণ বড় খেয়াল করছো? সেটা হচ্ছে 13.5 থেকে 1350 গুণ। তো তুমি বড় ডিজিটটাই মনে করো, 1350 গুণ বড় মানে কি? অনেক বড় একটা কণা না আমার পরমাণুটা? পরমাণুর সাপেক্ষে কিন্তু ন্যানো পার্টিকেল খুবই ক্ষুদ্র একটা বস্তু। আচ্ছা, এরপর দেখো এর দৃশ্যমানতা, যে এটাকে দেখা যায় কি যায় না, এটা একটা কথা। এটা নিয়ে অনেক কোশ্চেন আছে, ভাই ন্যানো পার্টিকেল কি আমরা তাহলে খালি চোখে দেখতে পারবো? তো দেখো, অতি ক্ষুদ্র অদৃশ্যমান পদার্থ এটা নর্মালি দেখা যায়, এটা কিন্তু অদৃশ্যমান, এটাকে তুমি খালি চোখে দেখতে পারবা না। আর দৃশ্যমান বস্তুতে ন্যানো কণা দেখা যায় না। এই যে একটা কথা তোমাকে যে বললাম, যে খালি চোখে তুমি দেখতে পারবা কিনা, মনে রাখবা দৃশ্যমান বস্তুতে ন্যানো পার্টিকেল দেখা যায় না। আর ইউভি রশ্মিতে ন্যানো পার্টিকেল দৃশ্যমান। ওকে, তো দৃশ্যমান বস্তুতে বলতে কি এখানে মূলত যেটা বোঝাচ্ছে, দৃশ্যমান বস্তুতে বলতে এটা মূলত বোঝাচ্ছে যে দৃশ্যমান আলোতে কিছুটা কিছুটা বোঝাচ্ছে যে তোমার দৃশ্যমান আলোতে তুমি ন্যানো পার্টিকেলকে দেখতে পারবা না। বাট দেখো ইউভি রশ্মিতে কিন্তু ন্যানো পার্টিকেল দেখা যায়। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা, যে ন্যানো পার্টিকেল দেখার জন্য আমার কোন কালারটা লাগবে, সেটা হচ্ছে আমার ইউভি রে লাগবে। ইউভি রশ্মিতে আমরা চাইলে ন্যানো পার্টিকেলকে দেখতেও পারি। ওকে, তারপর দেখো এর উৎপত্তি করতে দেখা হয় নর্মাল পরমাণু থেকে। ধাতু, অধাতু, জৈব, অজৈব উপাদান থেকে নর্মালি ন্যানো পার্টিকেলের উৎপত্তি হয়। আর বিশেষ ধর্ম কি দেখো, এটা হচ্ছে অদানাদার বা আংশিক দানাদার। ওকে, এটা কিন্তু অদানাদার অথবা আংশিক দানাদার হতে পারে। এবার দেখো কোয়ান্টাম রসায়ন ও প্রচলিত নীতি মেনে চলে না। আরেকটা ভালো এমসিকিউ, ন্যানো পার্টিকেল কিন্তু আমার কোয়ান্টাম কেমিস্ট্রিকে মানে না। কোয়ান্টাম কেমিস্ট্রি বলো বা তুমি অন্যান্য তুমি যে কোনো প্রচলিত নীতি বলো, সেগুলাই কিন্তু এরা মানে না। ওকে, কোয়ান্টাম রসায়ন বলো বা প্রচলিত যে নীতিগুলাই বলো, সেগুলাই কিন্তু আমার ন্যানো পার্টিকেল মেনে চলে না, এটা একটু মনে রাখা লাগবে। ওকে, আর এরপর দেখো 10 ন্যানোমিটার হচ্ছে ক্ষুদ্রতম ন্যানো পার্টিকেলকে ফরেনসিক বা সরি ফেরো ইলেকট্রিক পদার্থ লাভ করে। ওকে, এরা কিন্তু ফেরো ইলেকট্রিক হয়। সো আমার ফেরো ইলেকট্রিক হওয়ার
একটা উপাদান কি দেখো, আমাদের যদি একটা ন্যানো পার্টিকেলকে ফেরো ইলেকট্রিক হওয়ার শর্ত কি, ফেরো ইলেকট্রিক হতে হলে তার কি হতে হবে দেখো, ফেরো ইলেকট্রিক হতে হলে এটার কত হবে যে 10 ন্যানোমিটার বা 10 ন্যানোমিটারের থেকে কম হতে হবে, এটা মনে রাখবা যে 10 ন্যানোমিটারের চেয়ে ক্ষুদ্র যে আকারের ন্যানো পার্টিকেল আছে তারা কিন্তু আমার নর্মালি ফেরো ম্যাগনেটিক, ওকে, বা ফেরো ইলেকট্রিক যেটাকে বলা যায়। এটা একটু মনে রাখবা যে সেটা হচ্ছে আমার 10 ন্যানোমিটারের থেকে ছোট হওয়া লাগবে সেটা, ওকে, এতটুকু একটু মনে রাখবা। ওকে, সো এটা আমরা দেখলাম যে আমাদের যে আকার আকৃতি কেমন হয়, দৃশ্যমানতা কেমন হয়, তারপর আমরা দেখলাম যে এর উৎপত্তি কোথায়, আর এর বিশেষ ধর্মগুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম। তো সামনের দিকে আগে একটু যে ন্যানো প্রযুক্তিটা কি, ন্যানো প্রযুক্তিটা আমরা কোথায় ব্যবহার করি এটা নিয়ে একটু আলোচনা করি। চলো, যে ন্যানো প্রযুক্তি আমরা মূলত কোথায় কোথায় ইউজ করতে পারি। সো ফার্স্ট অফ অল বলে নি, আমাদের যে অন্যান্য ধাতুর মতোই আমরা ন্যানো পার্টিকেল গুলাকেও ইউজ করতে পারি। মূলত আমাদের যে কম্পিউটার আইসি চিপ বলো বা এই টাইপের যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো, সেখানে আমরা মূলত ন্যানো পার্টিকেল গুলাকে ইউজ করে আসি। সো দেখো, এটা একটা আধুনিক প্রযুক্তি। সো এখনই বলে দিলাম যে এটা কি, এটা কিন্তু একটা আধুনিক প্রযুক্তি। আর এটার যেহেতু আকারটা কত, একটু আগে আমরা বলছি ন্যানো পার্টিকেলের আকার কত, 1 থেকে 100 ন্যানোমিটার। তাহলে দেখো 1 থেকে 100 ন্যানোমিটার যদি হয়, তাহলে এটাকে আমরা প্রথমত কোথায় ব্যবহার করছিলাম, প্রথমত একদম রাখবো ফার্স্ট অর্জন কি আমাদের, এটার ফার্স্ট অর্জন হচ্ছে আমাদের ফুলারিন আর ন্যানো টিউবে। সো ফুলারিন কি আমরা জানি, ফুলারিন হচ্ছে কি কার্বনের একটা রূপভেদ, কার্বনের একটা রূপভেদ। সো কার্বনের একটা রূপভেদ কি, সেটাই হচ্ছে আমার ফুলারিন। সো কার্বনের রূপভেদ, এখানে আমার কয়টা কার্বন থাকে, এখানে আমার কার্বন থাকে আমার 60টা। সো মনে রাখবা 60টা কার্বন একসাথে যুক্ত হয়ে সেটা বলা হয় কি, সেটাকে বলা হয় ফুলারিন স্ট্রাকচার। সো ফুলারিনস কে আমরা বলি কি কার্বনের একটা রূপভেদ। আরেকটা কথা, যে ফুলারিনের আরেক নাম আছে কিন্তু, এর অপর একটা নাম আছে। এর অপর নাম কি মনে রাখবা, এর অপর নামটা মাঝে মাঝে ইম্পর্টেন্ট, এর অপর নাম হচ্ছে আমার বাকি বল। মাঝে মাঝে আমরা এটাকে বাকি বলও বলে থাকি, ওকে, এটা একটা বলের মতো স্ট্রাকচার, তো সো মাঝে মাঝে এটাকে বাকি বলও বলা হয়। ওকে, সো দেখো, আমরা দুইটা ক্ষেত্রে মূলত ইউজ করি। প্রযুক্তিবিদ্যার দুটি ক্ষেত্র রয়েছে মূলত ন্যানো পার্টিকেল, ন্যানো প্রযুক্তির দুইটা ক্ষেত্র রয়েছে, একটা হচ্ছে উপর থেকে নিচে, মানে বটম আপ অ্যাপ্রোচ, আর একটা বলা হয়, সরি, একটা হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে যাওয়া মানে কি, বটম থেকে উপরে ওঠা, সেটাকে বলে বটম আপ। আর উপর থেকে নিচে মানে কি, টপ ডাউন, মানে উপর থেকে নিচে নাও, মানে টপ ডাউন অ্যাপ্রোচ। তো এই দুইটা অ্যাপ্রোচে আমরা মূলত ন্যানো পার্টিকেল গুলাকে এখন ইউজ করে থাকি। তো দেখো ন্যানো টিউব, সো ফার্স্টে আমরা আসি ন্যানো টিউবটা কি। সো একটু আগে আমরা কিন্তু দেখছিলাম যে ন্যানো পার্টিকেল মূলত 3 ক্যাটাগরি হয়, একটা লেয়ার, টিউব, আর একটা হচ্ছে পার্টিকেল। তো আমরা ন্যানো টিউব নিয়ে আলোচনা করতেছি। ন্যানো টিউব মানে কি, অবশ্যই এটা দ্বিমাত্রিক। যখনই আমরা বলতে আসি ন্যানো টিউব, তখনই আমরা বাই ডিফল্ট একটা জিনিস কি বলতেছি, এটা কিন্তু আমরা 2D, অথবা এটা কিন্তু আমরা দ্বিমাত্রিক নিয়ে আলোচনা করতেছি। সো ন্যানো টিউব মানে কি, দ্বিমাত্রিক, ওকে। আর ন্যানো লেয়ার বললে সেটা কি হতো, একমাত্রিক। সো ফুলারিনের মতো ন্যানো টিউব শুধুমাত্র কার্বন দিয়ে গঠিত হয়, ওকে। সো ভালো একটা এমসিকিউ, যে ন্যানো টিউব কার দ্বারা গঠিত হয়, দেখো তো, ন্যানো টিউব গঠিত হয় আমাদের কার্বন দ্বারা। খুবই ভালো একটা এমসিকিউ আইসা পড়তে পারে, যে ন্যানো টিউব গঠিত হয় কার দ্বারা। ফুলারিন যেমন কার্বন দ্বারা গঠিত, ন্যানো টিউবটাও আমার কার্বন দ্বারাই গঠিত হয় নর্মালি। আর এটা নর্মালি স্ট্রাকচারটা কিরকম হয়, এটা ষড়ভুজ অথবা পঞ্চভুজ স্ট্রাকচার হয়ে থাকে, ষড়ভুজ অথবা পঞ্চভুজের একটা পলিমার স্ট্রাকচার হয়ে থাকে, ওকে। তো দেখো, আরেকটা কথা, পঞ্চভুজ টিউব, যেটা পঞ্চভুজ টিউবের এক প্রান্ত কিন্তু বন্ধ থাকে, পঞ্চভুজ টিউবের একটা প্রান্ত সেটা কি থাকে, সেটা কিন্তু বন্ধ থাকে। এটাও মনে রাখা লাগবে। একটি মাত্র কেন্দ্রকে ঘিরে একাধিক দেয়ালে গঠিত হতে পারে। সো দেয়াল কিন্তু অনেকগুলো থাকতে পারে আবার এখানে। সো দেখো, এদের যে নল আকৃতির আকারের জন্য এদেরকে ন্যানো টিউব বলা হয়। মানে কি, মনে করো একটা ব্যারেলের মতো, মনে করো পাইপ দেখছো না, পাইপ বা টিউব দেখছো, টিউব মানে তো পাইপ। পাইপ যেমন হয় যে বাইরে একটা লেয়ার থাকে আর ভিতরটা ফাঁপা থাকে, ওই রকমই তোমার এরকম পঞ্চভুজ বা ষড়ভুজের একটা বড় স্ট্রাকচার গঠন করা হয়, এর মাঝে ফাঁকা থাকে। এটাই হচ্ছে আমার ন্যানো টিউব স্ট্রাকচার। আর এর এক মাথা খোলা থাকে, এক মাথা আটকানো থাকে, ওকে। সো এটাকে দেখো নির্বাচনমূলক প্রভাবক হিসেবে কার্যকর ভূমিকা পালন করে। সো এটা মূলত কি হিসেবে ভূমিকা পালন করতে পারে দেখো, এটা কিন্তু আমার প্রভাবক হিসেবে একটা ভালো ভূমিকা পালন করে, এটা মনে রাখবা, যেটা কিন্তু ক্যাটালিস্টের একটা ভালো ভূমিকা পালন করতে পারে, ওকে। তো দেখো, আমরা এটাকে মূলত কোথায় কোথায় ইউজ করি এটা সম্বন্ধে একটু আমরা জেনে নিই এখন। তো দেখো, ফার্স্টে কথা হচ্ছে এই যে আমাদের যে ন্যানো পার্টিকেলটার সাথে পরমাণু আর অণু, এদের যে ডিফারেন্সটা সেটা নিয়ে একটু আলোচনা করি, যে আসলে ন্যানো পার্টিকেলসটা কি, এর সাথে আমাদের নর্মাল অণু পরমাণুর পার্থক্যটা কি, সেটা একটু দেখে নিই। তো ফার্স্ট অফ অল সংজ্ঞায়, ন্যানো পার্টিকেল মানে তো আমরা একটা জিনিস বুঝতেই পারছি আগে থেকে, যে ন্যানো পার্টিকেল মানে কি খুবই ছোট, মানে কি 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হবে। 1 থেকে 100 ন্যানোমিটার মানে কি, অবশ্যই এটা খুবই ছোট হবে। তো দেখো, নর্মালি তোমার পরমাণু হচ্ছে কি, পরমাণু হচ্ছে কোনো মানে পারমাণবিক সত্তার সব থেকে ক্ষুদ্রতম যে কণিকাটা হয়। বা মনে করো একটা রুম, একটা বিল্ডিং কে অনেকগুলো ইট দ্বারা গঠিত। সো একটা ইট হচ্ছে একটা পরমাণু,
একটা বিল্ডিং যদি একটা বস্তু হয়, তাহলে একটা ইট হচ্ছে তার একটা পরমাণু, মানে পার্সপেক্টিভ ওয়াইজ চিন্তা করলাম। তো পরমাণুটা কি, অনেক ক্ষুদ্রতম একটা কণিকা, আর দেখো যার স্বাধীন অস্তিত্বের অধিকারী নয়। ওকে, এটা কিন্তু স্বাধীন অস্তিত্বের অধিকারী নয়। সো মনে রাখবা, পরমাণু নর্মালি কি, পরমাণু কিন্তু একটা মানে যৌগের, মানে কি বলে, তোমাকে যদি বলি আমি যে একটা পরমাণু, সো একটা পরমাণু কিন্তু ওর একটা স্ট্রাকচার দিতে পারে। যেমন মনে করো হাইড্রোজেন পরমাণু হয়, কার্বন পরমাণু হয়, নাইট্রোজেন পরমাণু হয়, অক্সিজেন পরমাণু হয়। প্রত্যেকটা পরমাণুর কিন্তু একটা নিজস্ব একটা সত্তা আছে। ওকে, এটা কিন্তু নিজস্ব একটা সত্তা আছে ওর। যেমন কার্বনের পরমাণু মানে কি, এতে 6টা প্রোটন থাকবে। নাইট্রোজেন পরমাণু মানে কি, এতে 7টা প্রোটন থাকবে। হাইড্রোজেন মানে কি, এতে একটা প্রোটন থাকবে। তাহলে দেখো অণুটা কি, অণু হচ্ছে আমার যৌগিক পদার্থের জন্য, যে যখন তোমার দুইটা পরমাণু মিলে একটা যৌগ গঠন করবে বা দুইটা পরমাণু একসাথে অবস্থান করবে, সেটাকে আমরা কি বলবো, অণু বলবো। তো দুই বা ততোধিক পরমাণু যখন একসাথে যুক্ত হয়, সেটাকে আমরা বলি কি, একটা অণু। আর ন্যানো পার্টিকেল অন দা আদার হ্যান্ড কি, ন্যানো পার্টিকেল অন দা আদার হ্যান্ড তোমার 100 কোটি ভাগের 1 ভাগ দৈর্ঘ্য বিশিষ্ট পার্টিকেল। মানে হচ্ছে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে, এটা পরমাণুর থেকে অনেক গুণে ছোট। যেমন তোমরা দেখছিলা হাইড্রোজেনের একটা ন্যানো পার্টিকেল হাইড্রোজেন থেকে কত গুণ ছোট। হাইড্রোজেনের একটা ন্যানো পার্টিকেল একটা হাইড্রোজেন পরমাণু থেকে 1350 গুণ ছোট, সেটা তোমরা দেখছিলা যে হাইড্রোজেনের একটা ন্যানো পার্টিকেল 1350 গুণ ছোট, 1350 গুণ ছোট হাইড্রোজেন পরমাণু হতে। ওকে, নর্মাল একটা হাইড্রোজেন পরমাণুর থেকে একটা হাইড্রোজেন পার্টিকেল 1350 গুণ ছোট হয়ে থাকে। সো এটা একটা আইডিয়া পাচ্ছ তুমি তাহলে একটা ন্যানো পার্টিকেল আসলে কতটা ছোট হয়ে থাকে। এরপর দেখো বিক্রিয়ার অংশগ্রহণটা, এরা সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সো কোনো কথা নাই, এরা ডিরেক্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে। ওকে, আর এরা পরমাণুতে বিশ্লেষণ না হয়ে অংশগ্রহণ করে না। মানে কি, তোমার অণুগুলোকে আগে পরমাণুতে বিশ্লেষণ হবে। ওকে, অণুগুলো আগে পরমাণুতে বিশ্লেষণ হবে, তারপর এরা ভাঙবে। মানে এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, মানে এটাকে বলা হয় ডিসোসিয়েশন। এটাকে বলা হয় ডিসোসিয়েশন। ওকে, এটাকে বলা হয় কি, আমাদের পরমাণুর ডিসোসিয়েশন। যেমন তোমাকে যদি আমি একটা বিক্রিয়া দেখাই, যে আমাদের নর্মাল যদি আমি একটা বিক্রিয়া লিখি তোমার জন্য, যেমন দেখো এই যে এই বিক্রিয়াটার কথা চিন্তা করো, মনে করো সোডিয়াম সলিড প্লাস Cl2 গ্যাস, এরা বিক্রিয়া করে মনে করো তৈরি করলো NaCl। সো এই বিক্রিয়াটা হওয়ার জন্য আমার কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে তোমার সোডিয়াম সলিড থেকে তোমার সোডিয়ামটাকে গ্যাস হওয়া লাগবে, সেই সোডিয়াম গ্যাসটাকে আবার সোডিয়াম প্লাস হওয়া লাগবে। অন দা আদার হ্যান্ড, তোমার যে এই স্টেপটা আছে, তোমার যে এই ক্লোরিনটাকে তোমার ফার্স্টে ক্লোরিন সিঙ্গেল হওয়া লাগবে, সেই ক্লোরিনটাকে ক্লোরিন মাইনাস হওয়া লাগবে। তারপর এরা দুইজন মিলে তোমার, তারপর যে এরা দুইজন এরপর আমার মিলে তারা কি তৈরি করতে পারবে, এর পরের স্টেপে এরা দুইজন মিলে আমার সোডিয়াম ক্লোরাইড গঠন করতে পারবে, সলিড যেটা। সো দেখছো তুমি এই যে স্টেপটা, এই স্টেপে কি হলো, তোমার ক্লোরিনটা ভেঙে গেল, এটাকে বলা হয় ডিসোসিয়েশন স্টেপ। সো এই কথাটা এখানে বলছে যে অণুগুলোকে তোমার আগে ডিসোসিয়েশন হওয়া লাগবে, মানে পরমাণুতে বিশ্লিষ্ট হওয়া লাগবে একটা যৌগ গঠন করার জন্য। আর ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে কি দেখো, ন্যানো পার্টিকেল পরমাণুতে বিশ্লিষ্ট হয় না। ন্যানো পার্টিকেল দেখো, ন্যানো পার্টিকেলকে আর ভাঙা যায় না, এরা সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তো দেখো এরা কিন্তু সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে ন্যানো পার্টিকেল কিন্তু ডিরেক্টলি তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ওকে, এরপর দেখো আকার, এদের আকারটা কি, আকারটা সম্বন্ধে একটা আইডিয়া পাচ্ছ তুমি, যে পরমাণু সব থেকে ছোট, মানে সরি সব থেকে ছোট হচ্ছে কি ন্যানো পার্টিকেল, তারপর পরমাণু, তারপর হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। ওকে, সো আসো, এরপর হচ্ছে যে রাসায়নিক সক্রিয়তা। তো রাসায়নিক ভাবে কি, পরমাণু অবশ্যই রাসায়নিক ভাবে আমাদের সক্রিয়। আর অণুগুলা কি, মনে রাখবা অণুগুলো রাসায়নিক ভাবে সক্রিয় হতেও পারে, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। ওকে, রাসায়নিক ভাবে সক্রিয় যারা, তাদেরকে আমরা আরেকটা নামে চিনি। দেখো রাসায়নিক ভাবে যদি সক্রিয় হয়, সেগুলোকে আমরা নর্মালি যৌগমূলক নামে চিনি। ওকে, রাসায়নিক ভাবে সক্রিয় যে অণু, সেগুলোকে আমরা বলি যৌগমূলক। যেমন মনে করো SO4 2 মাইনাস, NO3 মাইনাস, NO2 মাইনাস, এগুলো আমরা নর্মালি যৌগমূলক নামে চিনি। আর একটা দেখো ন্যানো পার্টিকেল, অণু স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় হলেও উহার ন্যানো পার্টিকেল কিন্তু সক্রিয়। খেয়াল করছো, তোমার একটা অণু মনে করো, একটা এসব মনে করো তুমি কি কার্বন ডাইঅক্সাইড, মনে করো কার্বন ডাইঅক্সাইড অণু, এর নর্মাল তোমার অণুটা যদি নিষ্ক্রিয় হয়, অণু কিন্তু নর্মালি নিষ্ক্রিয়, যে সক্রিয় হতে পারে নাও হতে পারে, সক্রিয় না হওয়া মানে নিষ্ক্রিয় হওয়া, নিষ্ক্রিয় হলেও কিন্তু এর ন্যানো পার্টিকেলটা কিন্তু অলওয়েজ সক্রিয় হয়। এটা তোমার মাথায় রাখতে হবে, এর ন্যানো পার্টিকেলটা কিন্তু আমাদের অলওয়েজ সক্রিয়। ওকে, এরপর দেখো এই যে কোয়ান্টাম বলবিদ্যা, আমরা জানি যে কোয়ান্টাম বলবিদ্যা কিন্তু ন্যানো পার্টিকেল মানে, বাট এরা দুইজন কিন্তু মানে না। ওকে, এবার দেখো তড়িৎ ধর্ম, তড়িৎ ধর্ম পরিবর্তন হয় না,
এর ক্ষেত্রেও পরিবর্তন হয় না, বাট এর ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়। এটা একটু মনে রাখা হয় যে কার ক্ষেত্রে তড়িৎ ধর্ম পরিবর্তন হয়, কার ক্ষেত্রে হয় না। আর দেখো চৌম্বকীয় ধর্ম কি স্থির থাকে, স্থির থেকে আর এটা পরিবর্তিত হয়। সো নর্মালি তোমরা এগুলা থেকে একটা আইডিয়া পাচ্ছ, তোমরা এগুলা থেকে একটা আইডিয়া পাচ্ছ যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমার ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্যটা নর্মাল অণু পরমাণু থেকে ভিন্ন। তুমি যদি পরমাণু ক্ষেত্রেও চিন্তা করো যে এখানে চৌম্বকীয় ধর্মটা কি স্থির থাকে, বাট এখানে দেখো চৌম্বকীয় ধর্মটা পরিবর্তন হয়ে যায়। তারপর দেখো এই যে তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফলে কি হয়, নর্মালি তোমার তলের ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকে, এটা কোনো পরিবর্তন হয় না। বাট ন্যানো পার্টিকেল ক্ষেত্রে দেখো আকারের তুলনায় কিন্তু বৃহৎ হয়, আকারের নর্মাল ওর যে আকার হওয়া উচিত তার থেকে কিন্তু ওর ক্ষেত্রফলটা একটু বেশি হয়। সো নর্মালি তোমরা একটা জিনিস আইডিয়া পাচ্ছ যে আমার ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্যটা কিন্তু খুবই 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 ডাইভার্সড ফ্রম আমাদের নর্মাল অণু বা নর্মাল পরমাণু। এরপর দেখো আলোক ধর্ম, আলোক ধর্মটা নিয়ে একটু আলোচনা করে দেখো। এদের আলোক ধর্মটা কি হয়, এদের আলোক ধর্মটা নর্মালি স্থির হয়, বাট তোমার মেইন ফোকাস দেওয়া লাগবে এই জায়গাটা। দেখো অণু সাধারণ অবস্থায় আলোক ধর্ম প্রদর্শন করে না, ওকে, এই যে আলোক ধর্ম প্রদর্শন করতেও পারে, নাও প্রদর্শন করতে পারে, বাট অণু আলোক ধর্ম প্রদর্শন করুক বা না করুক, তার যে ন্যানো পার্টিকেলটা সেটা কিন্তু আলোক ধর্ম প্রদর্শন করবে। যেমন কি, যেমন দেখো উদাহরণ দেয়া আছে, উদাহরণ হচ্ছে সিলিকন। তো সিলিকন ন্যানো পার্টিকেল কিন্তু আলোক ধর্ম অবশ্যই প্রদর্শন করবে। ওকে, এটা বোঝা গেল আগে আমাদের। আচ্ছা, এখন দেখো তোমাদের এই অধ্যায় থেকে নর্মালি তোমাদের যেসব যৌগগুলো লাগতে পারে সেগুলো একটু আমরা দেখে নিই। দেখো এই অধ্যায়ে তোমাদের যেটা মনে রাখবা যে অ্যামোনিয়াম কার্বনেট, ফার্স্ট অফ অল অ্যামোনিয়াম কার্বনেট এটা একটু দেখে নিই যে এটা আমাদের কেন লাগতে পারে। এটা আমাদের কেন লাগবে, তোমাদের যে ইউরিয়া উৎপাদন দেখবে না, যে ইউরিয়া উৎপাদনে দেখবে এটা তোমার ইউরিয়ার যে উৎপাদন সেখানে মনে রাখবা ইউরিয়ায় তোমার অন্তর্বর্তী যৌগ হিসেবে অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয়, এটা অন্তর্বর্তী একটা যৌগ উৎপন্ন হয়, সেটা বলা হয় অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেটটা থেকে যখন এখনো পানি বের হবে তখন এটা ইউরিয়া তৈরি করে। বিক্রিয়াটা একটু দেখাই যায়, দেখো এই যে অ্যামোনিয়াম কার্বামেট, এটা থেকে তোমার ইউরিয়া উৎপাদন করতে হবে। এটা হচ্ছে আমার NH2CO NH2, এটা হচ্ছে ইউরিয়া। তো এটা যখন এখনো পানি বের করবে তখন তোমার ইউরিয়াটা তুমি পাবা। ওকে, আর একটা হচ্ছে কুকিং লিকার, কুকিং লিকারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন কাগজ উৎপাদন করবো নেক্সট লেকচারে তখন দেখবে কুকিং লিকারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে যেটা বেশি ইম্প্যাক্টফুল সেটা হচ্ছে এই জিনিসটা দেখবা যে কুকিং লিকারে আমার এই যে Na2CO3 ইউজ করা হয়, এটা কিন্তু 14.3% ইউজ করা হয়, Na2S ইউজ করা হয়, এই জিনিসগুলো কিন্তু ইউজ করা হয়। এর জন্য এটা কি বলা হয়, ব্ল্যাক লিকার বলা হয়। তো এটার আরেকটা নাম আছে কিন্তু, সেটা হচ্ছে এটার নাম আছে ব্ল্যাঙ্ক লিকারও কিন্তু এটাকে মাঝে মাঝে বলা হয়, এটা একটু মনে রাখবা। এরপর দেখো এই যে জিপসাম, জিপসামটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ জিপসাম ইউজ করা হয় কোথায় জানো, জিপসামের সংকেত দেখো CaSO4 × 2 অণু পানি। এটা মূলত আমার সিমেন্টকে জমাট বাঁধতে দেয় না, সিমেন্টকে ইনস্ট্যান্ট জমাট বাঁধতে দেয় না। ওকে, মনে রাখবা জিপসামের মেইন কাজটা কি, যে সিমেন্ট যাতে ইনস্ট্যান্ট জমাট না বাঁধে, মানে জমাট বাঁধা প্রতিরোধ করে, সিমেন্টের ইনস্ট্যান্ট জমাট প্রতিরোধ। সো এর জন্য কিন্তু জিপসামটা অনেক অনেক ইম্পর্টেন্ট, প্রতিবারই এমসিকিউতে কম বেশি চলে আসে। ওকে, আর দেখো জিপসামের অ্যানহাইড্রেটটা কি, সেটা হচ্ছে CaSO4 নরমাল। ক্যালসিয়াম সালফো অ্যালুমিনেট, এটা লাগবে কারণ এটা তুমি দেখবা গ্লাস তৈরিতে এটা নর্মালি ব্যবহার করা হবে। বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড অনেক ইম্পর্টেন্ট, মানে বোরিক অ্যাসিড নর্মালি অনেক জায়গায় প্রভাবক হিসেবে ইউজ করা হয় আমাদের। কেওলিন বা চায়না ক্লে, চায়না ক্লে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। সিরামিক, এটা কেন লাগবে তোমার, এটা সিরামিকের প্রধান উপাদান। এই যে তোমার চায়না ক্লে যেটা, এটা হচ্ছে আমার সিরামিকের প্রধান উপাদান। তো দেখো এটা আমার সিরামিক্স এর প্রধান উপাদান। সো এটা মনে রাখবা যে চায়না ক্লেটাকে আমার সিরামিক্স এর প্রধান উপাদান হচ্ছে চায়না ক্লে। আর সোডা অ্যাশ, সোডা অ্যাশটাও ইম্পর্টেন্ট, সোডা অ্যাশের সংকেত কি, Na2CO3। সোডা অ্যাশটাও আমরা নর্মালি অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। সো এই সংকেতগুলো তোমার একটু লাগবে। সামনে দেখি আরো কিছু সংকেত আছে, সেটা হচ্ছে দেখো পটাশ, নর্মালি কি পটাশের আরেকটা নাম আছে পার্ল অ্যাশ। এই যে পটাশটা কিন্তু আমরা ইউরিয়া উৎপাদনে, আমরা কিন্তু ইউরিয়া উৎপাদনে সবার আগে দেখছিলাম যে ইউরিয়া উৎপাদনে আমরা ইউজ করি। তো আমরা যখন ইউরিয়া উৎপাদন করি, সো ইউরিয়া উৎপাদনে মানে প্রাকৃতিক গ্যাস থেকে যখন আমরা ইউরিয়াটা উৎপাদন করি তখন কিন্তু আমাদের পটাশটা অনেক পরিমাণ কাজে লাগে। বোরাক্স, বোরাক্স দেখো বোরাক্স আমরা কাঁচ শিল্পে ইউজ করি। এটা আমরা কোথায় ইউজ করি, আমাদের কাঁচ শিল্পে, আমাদের কাঁচ শিল্পে আমরা মূলত বোরাক্সটাকে ইউজ করে থাকি। বোরাক্সের আরেকটা নাম আছে, সেটা কিন্তু সোহাগা বলা হয়, মনে রাখবে এটা কিন্তু সোহাগা বলা হয়। আমরা যে বললে সোনায় সোহাগা, এই যে ফ্রেজটা আমরা ইউজ করি সেখানে সোহাগা বলতে আসলে বোরাক্সকে বোঝানো হয়। এর সংকেত কি দেখো, Na2B4O7 × 10 অণু পানি। এই জায়গাটা ফোকাস করা হবে, এই জায়গাটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয়, কারণ পানির সংযুক্তিটা আমরা মূলত ভুলে যাই, অনেক ক্ষেত্রে আমরা পানির সংযুক্তিটা ভুলে যাই। তারপর দেখো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, সো এটাকে বলা দেখো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড CaOCl2। এখান থেকে তোমাকে আমি আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে দেখো যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, যেটাকে আমরা বলি ব্লিচিং পাউডার।
ব্লিচিং পাউডারের সংকেত কি দেখো, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এটার নামটা একদম বলে দিই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ওকে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। সো এটার সংকেতটা কি আমাদের, এটার সংকেতটা হচ্ছে সিএ ও সিএল সিএল। ওকে, এটা সংকেতটা হচ্ছে সিএ ও সিএল সিএল। সো এই কর্নার না লিখে আমি একটু তোমাদের জন্য এই পাশে লিখে দেখো, এটা সংকেতটা কি আমার, সংকেতটা হচ্ছে আমার ও সিএল সিএল আর এখানে সিএ। সো এটা মনে রাখবে, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডের সংকেত, এটার সাথে মাঝে মাঝে এটাও চলে আসে। ওকে, সো এই যে ডলোমাইট, ডলোমাইটটা একটু ইম্পর্টেন্ট, এটা কিন্তু আর একটু ইম্পর্টেন্ট, ডলোমাইটটা একটু মনে রাখার ট্রাই করবা। MgCO3 ইন্টু ক্যালসিয়াম কার্বন, এটাকে মাঝে মাঝে আমরা এভাবেও লিখে থাকি, এটাকে মাঝে মাঝে এভাবে লেখা হয় CaMgCO3 2। ওকে, এটা দ্বারাও কিন্তু আমরা ডলোমাইট প্রকাশ মানে প্রকাশ করে থাকি। তো এটা মনে রাখবা। আর একটা হচ্ছে যে ক্রায়োলাইট, ক্রায়োলাইটটা ভালো, যে ক্রায়োলাইটটা কিন্তু আমরা নর্মালি অনেক জায়গায় ব্যবহার করি। সংকেতটা দেখবা দুইটা সংকেতই কিন্তু হওয়া পসিবল, সেটা হচ্ছে Na2AlF6 আবার AlF3 3NF, দুইটাই কিন্তু হতে পারে। ওকে, তো এই জিনিসটা একটু মনে রাখবা। ওকে, সো আসো সামনের দিকে আগে আমরা। তো এখন আমরা আসো আমাদের এমসিকিউ গুলো সলভ করি একটু। সো ফুলারিন কোন মৌলের রূপভেদ? তোমাদেরকে একটু আগে বলে আসছি যে ফুলারিন এটা আমার কোন মৌলের রূপভেদ, এটা আমার কার্বনের রূপভেদ, এটা আমার মূলত রূপভেদ, এটা হচ্ছে কার্বনের রূপভেদ। সো কার্বনের যে পলিমার, কার্বনের একটা এটা ভালো রূপভেদ, এটা আমরা কি বলতে পারি, আমরা যখন বলি আমাদের ফুলারিনস। যদি ফুলারিন সম্বন্ধে একটু বলি যে ফুলারিন, ফুলারিন সম্বন্ধে কিছু বলি, এখানে কি থাকে, কার্বন 60টা কার্বন একসাথে থাকে। আর এখানে কার্বন গুলো কি, এরা মূলত এদের যে মানে স্পেশাল বৈশিষ্ট্য পলিমারকরণ টাইপের বৈশিষ্ট্য, এর মাধ্যমে কিন্তু এরা নর্মালি যুক্ত থাকে। সো ফুলারিন কার, এটা কার্বনের। সামনে দিকে আগে একটু, আইইউপ্যাকের সংজ্ঞা অনুসারে ন্যানো কণার আকার, আচ্ছা ন্যানো কণার আকারটা কি, যে 1 থেকে 100 ন্যানোমিটার। সামনে আগে, বিদ্যুৎ পরিবাহিতায় কার্বন ন্যানোটিউব কপার ধাতুর চেয়ে কত গুণ বেশি? এটা একটু মনে রাখতে হবে যে কার্বন ন্যানোটিউব কপারের থেকে 1000 টাইমস বেটার কন্ডাক্টর। দেখো সানস্ক্রিন লোশনে আমরা কোনটা ব্যবহার করি, মানে সানস্ক্রিন লোশনে আমরা ন্যানো পার্টিকেল হিসেবে ব্যবহার করি জিঙ্ক অক্সাইড। এবার দেখো হ্যাঁ, সোনার ন্যানো পার্টিকেলের বর্ণ কি, খুবই মনে রাখবা। নর্মাল গোল্ড, আমরা যদি বলি নর্মাল, আমাদের যে গোল্ড, আমাদের যে নর্মাল গোল্ডের কালার, আমাদের নর্মাল গোল্ড কোন কালার হয়, নর্মাল গোল্ড কিছুটা গোল্ড কালার বলতে পারো, বা তোমরা অনেকেই ইয়েলো বলতে পারো। বাট গোল্ড ন্যানো পার্টিকেল যেটা, এটা মনে রাখবা যে আমাদের যে গোল্ড ন্যানো পার্টিকেল যেটা, গোল্ডের যে ন্যানো পার্টিকেল, এটা নিয়ে একটু আলাদা আছে, যে গোল্ড ন্যানো পার্টিকেল সেটা হচ্ছে আমার রেড কালারের। ওকে, এটা একটু মনে রাখবা যে গোল্ড ন্যানো পার্টিকেল হচ্ছে আমার রেড কালার। সো এটা হচ্ছে আমাদের লাল। আচ্ছা, এরপর আসি। আচ্ছা দেখো এখানে এটা হচ্ছে ন্যানো কণার, কি ন্যানো কণার এটা লেখা আছে একটু, যে শিল্পক্ষেত্রে আমরা কোথায় ন্যানো কণাটা ব্যবহার করি। তো দেখো ন্যানো স্কেলের প্রস্থটা দেওয়া আছে, যে প্রস্থ অনুযায়ী কি আমরা ন্যানো স্কেলকে 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি ন্যানো লেয়ার, ন্যানো টিউব, ন্যানো পার্টিকেল। তো ন্যানো লেয়ারটা 1D তে, ন্যানো টিউবটা 2D, আর ন্যানো পার্টিকেল যেটা সেটা কিন্তু 3D তে আমাদের। আর দেখো এখানে আমরা মূলত এই যে এখানে বলছে যে শিল্পক্ষেত্রে আমরা কোন কোথায় কোথায় ইউজ করতে পারি, শিল্পক্ষেত্রে আমরা মূলত এই 4টা জায়গায় ইউজ করি একে। ওকে, শিল্পক্ষেত্রে আমরা কোন 4টা জায়গায় ইউজ করি, আমরা দেখো শিল্পক্ষেত্রে আমরা প্রভাবক রূপে ইউজ করতে পারি, আমরা পানি বিশোধনে ইউজ করতে পারি, ব্যাকটেরিয়া প্রতিরোধে ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে উচ্চ টাওয়ার তৈরিতে ইউজ করতে পারি। এখন কোনটার ক্ষেত্রে আমরা কোন জিনিসটা ইউজ করি সেটা একটু তোমাদেরকে ডিটেলসে বলে দিই। দেখো সেটা হচ্ছে, দেখো তো ফার্স্টে যখন আমরা প্রভাবক রূপে ব্যবহার করব, সেখানে আমরা নর্মালি গোল্ড এন্ড অন্যান্য উপাদানগুলোকে ইউজ করি। তো দেখো আমাদের প্রভাবক রূপে আমরা মূলত গোল্ড ইউজ করে থাকি আর কার্বন ইউজ করে থাকি, মানে কার্বনের ন্যানো পার্টিকেল আর গোল্ডের ন্যানো পার্টিকেলকে আমরা প্রভাবক হিসেবে ইউজ করি। আর পানি বিশোধনে আমরা মূলত CCl4 ইউজ করি, ব্যাকটেরিয়া প্রতিরোধে আমরা সিলভার ইউজ করি, আর টাওয়ার তৈরিতে আমরা নর্মালি ফাইবার গুলাকে ইউজ করি। তুমি যেমন দেখো বুর্জ খলিফার মতো যে বড় বড় বিল্ডিং গুলো যখন তৈরি করা হয়, তখন ন্যানো ফাইবার গুলো ব্যবহার করা হয়। ন্যানো ফাইবার ব্যবহার করে কি হয়, এদের মধ্যে যে বন্ডটা অনেক স্ট্রং বন্ড হয়। ওকে, তো দেখো আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল। তো আজকের লেকচার মূলত ন্যানো পার্টিকেল এন্ড প্রথমের যে আমাদের জ্বালানি পার্টটা সেটা নিয়ে আমরা লেকচার আলোচনা করছি। নেক্সট লেকচারটায় আমরা মূলত আমাদের যে কাঁচ সিরামিক সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আসসালামু আলাইকুম সবাইকে।